আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অন সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই গ্রুপের অ্যাডমিন মডারেটরদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের গ্রুপের আলহামদুলিল্লাহ 50,000 প্লাস মেম্বার সম্পন্ন হয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আরও শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহামারী করোনার সময় সুস্থ রাখছেন। মহামারী করোনার অতিবাহিত হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে এখনও আক্রান্ত সংখ্যা বাড়তেছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে আছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে আমরা আমাদের গ্রুপের কয়েকটি ইসিজি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই ইসিজিগুলা আমরা এখানে দেখব, যেটা আমাদের গ্রুপে বিভিন্ন ভাই বোনরা পোস্ট করেছে। যেমন আমাদের ইমতিয়াজ ভাই একটা ইসিজি পোস্ট করেছে। ইমতিয়াজ ভাই আমাদের একটা গ্রুপে একটা ইসিজি পোস্ট করেছিল। সেই ইসিজিটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং আমাদের আরও কয়েকজনের রিকোয়েস্ট ছিল আমাদের গ্রুপে কয়েকটা ইসিজি, যদি সময় হয় সম্ভব হয় ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব যতটা পারি। বেশি রাত্র হয়ে গেছে যদিও, তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু ইসিজি নিয়ে আলোচনা করার জন্য। যেমন ইমতিয়াজ ভাই, এই যে একটা ইমতিয়াজ ভাই উনি একটা পোস্ট করেছিলেন জাস্ট শুধু ডিএক্স। আসলে আমি বলে রাখি, যে কোনো ইসিজি পোস্ট করার পর অবশ্যই আমাদের উচিত হলো এই ইসিজির পেশেন্টের সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করা। কিছু যদি ডিটেলস ইনফরমেশন দিয়ে দেওয়া হয় তাহলে আসলে ডায়াগনোসিস করা খুব সোজা হয়। আসলে ইসিজি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা খুবই হেল্পফুল জিনিস, যেটা দিয়ে আমরা খুব সহজে কোরিলেশন করে ডায়াগনোসিস করতে পারি। তো এই জন্য আমাদের অবশ্যই জানা দরকার হলো আমাদের পেশেন্টের বর্তমান যে চিফ কমপ্লেন সেইটা কি, তার পাস্ট কমপ্লেন কী ছিল অথবা প্রিভিয়াস হিস্ট্রি কী ছিল, এইটা জানার খুবই জরুরি। প্রিভিয়াস হিস্ট্রি যদি নাও জানে, অ্যাটলিস্ট তার প্রেজেন্ট যে কমপ্লিকেশন কী বা প্রেজেন্ট তার ক্লিনিক্যাল ফিচারটা কী, এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টু আইডেন্টিফাই দ্য ডিজিজ, টু কারেক্ট ডিজিজ। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব সকল মেম্বার ভাই বোনদের যে আপনারা যখন কোনো ইসিজি এখানে পোস্ট করবেন, এই গ্রুপটা আপনাদেরই গ্রুপ। এখানে আমরা যে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে, বিশেষ করে যেগুলো আমাদের ডেইলি লাইফে আসে, যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্র্যাকটিস করতে পান, সেই ধরনের ইসিজি অথবা যদি কোনো পরীক্ষার জন্য কোনো ইসিজি পান, এখানে আপনারা পোস্ট করবেন। ইনশাআল্লাহ আমাদের এখানে সিনিয়র ভাই বোনরা আছেন, সিনিয়র স্যাররা আছেন, তারা ইনশাআল্লাহ ডিসকাস করবে। ইনশাআল্লাহ আমি অধম আছি, আমি যতটা সম্ভব আমাকে মেনশন করে দিলে আমি যে কোনো সময়, আমি একটা সময় যদি খুব জরুরি হয় তাহলে আমাকে মেসেঞ্জারে দিলে আমি সাথে সাথে ডায়াগনোস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক সময় যদি অনলাইনে না থাকে, আমার যে নাম্বারটা আছে টেলিটক নাম্বার, এই নাম্বারে ফোন করলে ইনশাআল্লাহ আমি সাথে সাথে অনলাইনে এসে আপনাদের ডায়াগনোসিস করার চেষ্টা করব। তবে বিনীতভাবে অনুরোধ করলাম যে পেশেন্টের অবশ্যই সম্বন্ধে কয়েকটা কথা লিখে দিন। যেমন পেশেন্টের বয়স এত, পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি ছিল, যেমন ওনার হাইপারটেনশন ছিল অথবা ওনার ডায়াবেটিস ছিল, এখন বর্তমানে সে এই ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্ট করতেছে, এই রকম বিষয় যদি একটু বলেন তাহলে আসলে খুব সহজেই আমরা ডায়াগনোস করতে পারবো। কারণ ইসিজি একটা জিনিস, একটা ইসিজি অনেক কিছু ডিজিজ হতে পারে। একটা ইসিজি দিয়ে বিভিন্ন ধরনের আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এই জন্য আসলে ক্লিনিক্যাল হিস্ট্রিটা পেশেন্টের জানাটা খুবই জরুরি। হ্যাঁ, কারণ একটা ইসিজি শুধু একটা ডায়াগনোসিস করে দিলাম যে একটা ইসিজি ডিএক্স কি, এটা আসলে দিয়ে প্রপার ডায়াগনোসিস করা কঠিন হবে। হ্যাঁ, তারপর আমরা এই ইসিজিটা সম্বন্ধে একটু আলোচনা করব। এই জন্য চেষ্টা করব যে এই ভাই, যে আমাদের ইমতিয়াজ ভাই, ধন্যবাদ তাকে একটা সুন্দর ইসিজি পোস্ট করার জন্য। এই যে তার ইসিজি,
ইসিজিটা এরকম ছিল। তো আমি এই ইসিজিটাকে একটু বড় করেছি, মানে ডাউনলোড করে এই ইসিজিটাকেই আমি একটু বড় করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা একটু বসতে সুবিধা যাতে হয় আমরা একটু বড় করে দিতেছি এই ইসিজিটা। এই আশা করি আপনাদের খুব সহজে দেখতে পারবেন। তো আসলে সর্বপ্রথম উচিত হলো কি, সর্বপ্রথম একটা ইসিজি নিয়েই আমাদের হাতে নিয়েই করা উচিত কি, যে এই পেশেন্টের ইসিজিটা করা হয়েছে কি না সেটা দেখতে হবে। আমরা সবসময় বলছি যে একটা ইসিজি করা হয়েছে কি না সেইটা দেখার জন্য সর্বপ্রথমই আমাকে লিমলিড 1-এর দিক তাকাইতে হয়। এখানে 1-এর পিটা অবশ্যই পজিটিভ আছে এবং লিমলিড এভিআর এখানে পিটা আমার নেগেটিভ আছে। সুতরাং এই ইসিজিটা করা হয়েছে, দ্যাট মিন কোনো রং লিড প্লেসমেন্ট অথবা কোনো ডেক্সট্রাকারি হওয়ার কোনো সুযোগ এই ইসিজিতে আপাতত নাই। এরপর ইসিজি দেখতে হয় অ্যাকচুয়ালি ভোল্টেজ ক্রাইটেরিয়া দেখতে হয়। হ্যাঁ, ভোল্টেজ যে এটা কত মিলি ভোল্টে করা, দেখেন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এটা। এবং এটাও দেখতে হয় যে এটা পেপার স্পিডটা কত সেটাও দেখতে হয়। এখানে দেখেন, এখানে পেপার স্পিডটা আছে দেখেন 25 মিলিমিটার পার সেকেন্ড পেপার স্পিড। হ্যাঁ, আর এখানে ভোল্টেজ ক্রাইটেরিয়া যেটা হচ্ছে 20 মিলিমিটার পার মিলি ভোল্ট। সুতরাং এটা একটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ ক্রাইটেরিয়া না। একটা স্ট্যান্ডার্ড আমরা সকলেই জানি একটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ ক্রাইটেরিয়া হচ্ছে যে 10 মিলিমিটার পার মিলি ভোল্ট। সুতরাং এখানে হচ্ছে মেশিনের প্রবলেম। মেশিনে আমরা 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 বলে থাকি যে আসলে ইসিজি নর্মালি কোনো ডাক্তার করে না। ইসিজি করে কারা? ইসিজি করে টেকনিশিয়ান, সিস্টার অথবা বিভিন্ন ধরনের লোকেরা করে। তারা ভুল করতে পারে, কিন্তু আমরা ডাক্তার, আমাদেরকে ইসিজি দেখেই আমাকে শিওর হতে হবে, আমাকে ডায়াগনোস করতে হবে আসলে এই ইসিজিটা করা হলো কি না, এই ইসিজিতে কোনো সমস্যা আছে কি না, রং লিড প্লেসমেন্ট আছে কি না, অথবা এটা পেপার স্পিড ঠিক আছে কি না। অনেক সময় দেখা যায় পেপার স্পিড, এই যে এখানে স্ট্যান্ডার্ড আছে পেপার স্পিডটা 25 মিলিমিটার পার সেকেন্ড, যে বাট অনেক সময় এটা হতে পারে 50 মিলিমিটার পার সেকেন্ড। কোনো পেপার স্পিড যদি 50 মিলিমিটার পার সেকেন্ড থাকে সেক্ষেত্রে ওনার আর ইন্টারভালের ভিতর গ্যাপটা কিন্তু অনেক প্রলং হয়ে যাবে। মনে হবে যে এটা বুঝি আর ইন্টারভালের দূরত্ব অনেক প্রলং হয়ে যাবে যখন পেপার স্পিডটা আপনার 50 মিলিমিটার পার সেকেন্ড যদি হয়। আর যদি এইটা 12.5 মিলিমিটার পার সেকেন্ড হয়, আমরা বলছি নর্মালি স্ট্যান্ডার্ড যে একটা পেপার স্পিড, একটা ইসিজির পেপার স্পিড আইডিয়াল যেটা, সেটা হবে অবশ্যই যে 25 মিলিমিটার পার সেকেন্ড, 25 মিলিমিটার পার সেকেন্ড। বাট এইটা যদি 25 নয় 50 মিলিমিটার পার সেকেন্ড হয়, তাহলে আমাদের পেপার স্পিড এই 50 মিলিমিটার পার সেকেন্ড হওয়ার কারণে আর ইন্টারভালের দূরত্বটা, আর ইন্টারভালের ডিস্টেন্সটা অনেক বড় হয়ে যাবে, প্রলং হয়ে যাবে। আর রেগুলার বাট প্রলং, দ্যাটস মিন লুক লাইক বেডিকারিয়া। তখন এটা মনে হবে যে এটা বুঝি সাইনাস বেডিকারিয়া। অ্যাকচুয়ালি নট সাইনাস বেডিকারিয়া, এটা ডিউ টু আমার হচ্ছে কিসের কারণে, এটা হচ্ছে আমার পেপার স্পিড 50 মিলিমিটার পার সেকেন্ড করে দেওয়ার কারণে এটা আমার প্রলং হয়ে গেল। সুতরাং তখন আমরা ঠিক এমনি ভুলটা এখানেই হয়েছে। দেখেন এখানে আমাদের যে ক্যালিব্রেশন আছে, এই যে উপরে দেখেন ক্যালিব্রেশন, এই ক্যালিব্রেশন এখানে পেপার স্পিড ঠিকই আছে 25 মিলিমিটার পার সেকেন্ড, বাট আমার হচ্ছে ক্যালিব্রেশন, এটা সকলেই দেখতে পাচ্ছেন আশা করি। এই যে ক্যালিব্রেশনটা আছে হলো যে 20 মিলিমিটার পার 20 মিলিমিটার পার মিলিভোল্ট। বাট স্ট্যান্ডার্ড একটা ক্যালিব্রেশন হবে অবশ্যই শুড বি 10 মিলিমিটার পার মিলিভোল্ট, 10 মিলিমিটার পার মিলিভোল্ট। তার মানে আমার এই 10 মিলিমিটারের জায়গায় 20 হওয়ার কারণে আর এর নর্মাল যে আমরা সাইজটা দেখতেছি, আর এর যে নর্মাল সাইজটা দেখতেছি, তাহলে এইটা অ্যাকচুয়ালি আর এর নর্মাল সাইজ না। তার মানে এখানে যত আছে আর এর হাইট তার অর্ধেক ধরতে হবে। তার মানে কি, এখানে আর আমার যত আছে তার অর্ধেক হবে। তাহলে মনে করেন এখানে 1 এর যে আর এর হাইটটা পাইতেছি, এখানে আমরা 20 আছে, তাতেই যদি আমার 1 এর আর এর হাইটটা আছে 5 মিলিমিটার, তাহলে এইটা যদি 10 মিলিমিটার পার মিলিভোল্ট থাকে, তাহলে এই 1 এর আর এর হাইটটা কি হয়ে যাবে 2.5 মিলিমিটার।
হ্যাঁ দ্যাটস মিন এই ইসিজিতে আর এর হাইটটা ছোটো হয়ে যাবে। হ্যাঁ দ্যাটস মিন এইটা হবে লো ভোল্টেজ ইসিজি একটা। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা কি খুবই গুরুত্বপূর্ণ। কেন এটা কিন্তু দেখেন, এইটা না খেয়াল করার কারণে আমাদের যেই ভাই বোনরাই দেখেন এই ক্যালিব্রেশনটা আমরা না খেয়াল করার কারণে আমাদের অনেক ভাই বোন যারা এখানে ইসিজি রিড করেছেন তারা কি করছেন, তারা হলো এখানের এই ক্যালিব্রেশন যে 20 করা আছে কেউ খেয়াল করে না। খেয়াল না করার কারণে আমার হচ্ছে আর এর নর্মাল যে সাইজ সেইটাতে দেখতেছে যে বড়ই, মানে স্বাভাবিকই, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক না। এটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি হয়ে গেছে, আর হাইটটা ছোটো হয়ে গেছে। কিন্তু আমরা দেখতেছি বড় হওয়ার কারণটা হচ্ছে এখানে 20 মিলিমিটার পার মিলি ভোল্ট আছে বিধায় আমরা আরটা বড় দেখতেছি। দেখেন এখানে এই যে এখানে আর ওয়ানের আর দেখতেছে যে আমরা বড়, যেখানে 7 মিলিমিটার, বা এখানে 2তে আর আছে প্রায় 5, 10, 12 মিলিমিটার আছে। হ্যাঁ এখানে 3-এ এখানে আছে আপনার হচ্ছে 8 মিলিমিটার। হ্যাঁ তাহলে এখানে AVL-এ এখানে আছে আপনার 2-3 মিলিমিটার, আর AVF-এ আছে 9 মিলিমিটার বা 10 মিলিমিটার। তো অ্যাকচুয়ালি আমরা যদি লিমিটার সবগুলো 6টা লিটই দেখি তাহলে দেখা যাবে যে আর এর যে হাইট, অ্যাকচুয়াল হাইট এখানের অনুযায়ী 20 মিলিমিটার, কিন্তু এইটা যদি আমার অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড একটা ক্যালিব্রেশনে করা হয় তাহলে এই আর এর হাইটটা কী হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে 5 মিলিমিটার অথবা বিলো দ্য 5 মিলিমিটার। যেটা একটা অন্যতম ফিচার অফ লো ভোল্টেজ ইসিজি, তাই না? আমরা লো ভোল্টেজ ইসিজি কিন্তু হয়ে গেল। সুতরাং লো ভোল্টেজ ইসিজি হয়ে যাওয়ার কারণে আমাদের ডায়াগনোসিসটাই প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে যাবে। লো ভোল্টেজ ইসিজি অনেকগুলো কারণ হতে পারে। তো আমরা দেখি এখানে লো ভোল্টেজ ইসিজি আমরা পেলাম। এরপর দেখব যে ইসিজিতে যে আমার আর রেগুলার কিনা বা ইরেগুলার কিনা। এখানে দেখেন আর আমরা যদি তাকাই, এখানে কোনো রিদম লিড নাই। সুতরাং এখানে যে কোনো একটা স্ট্যান্ডার্ড আমরা যেহেতু লিড 2কেই আমরা যদি ধরে নেই, তাহলে সেক্ষেত্রে আরটা রেগুলারই আছে, বাট শর্ট আছে। শর্ট থাকলেও এখানে কি আমাদের আমাদের পেপার স্পিডটা শর্ট, মানে স্বাভাবিক স্ট্যান্ডার্ডই আছে। যখনই দেখবেন যে আর শর্ট, তখন পেপার স্পিড দিক দিয়ে তাকাইবেন সব সময়। আর শর্ট হওয়ার কারণেও কি আমার কি পেপার স্পিড কম থাকলেও আর শর্ট হয়ে যেতে পারে। আবার যখন দেখবেন যে সাইনাস ব্রেডিকার্ডিয়া, সেক্ষেত্রেও কী করতে হবে, আমার আর প্রলং কি না। আর প্রলং হওয়ার কারণে এটা কি মেশিনের কোনো সমস্যা, না এইটা আমার পেশেন্টের সমস্যা। ঠিক এমনিভাবে এখানে আরটা শর্ট আছে, এমন দেখলাম যে পেপার স্পিডই স্বাভাবিক আছে। সুতরাং এখানে পেশেন্টেরই সমস্যা। সেটা কি যে আর শর্ট এবং আরটা সেটা রেগুলার। আর শর্ট বাট রেগুলার। তাহলে আর একটা এক আর থেকে আর এর মাঝখানে লার্জ স্কোয়ার থাকবে, শুড বি অফকোর্স 3 লার্জ স্কোয়ার থেকে 5 লার্জ স্কোয়ার। মানে একটা আর থেকে আর একটা আর এর মাঝখানে আমরা যে বড় যে লার্জ স্কোয়ার, মানে 5 মিলিমিটার, যেটা ছোটো 5টা ঘর নিয়ে একটা যে লার্জ স্কোয়ার হয়, এরকম 5টা লার্জ স্কোয়ার হবে ম্যাক্সিমাম। নর্মালি 3 লার্জ স্কোয়ার থেকে 5 লার্জ স্কোয়ার। দ্যাটস মিন যে 15 মিলিমিটার, 15 মিলিমিটার থেকে 5 মানে 25, বড় 5টা ঘর সমান কত, 5 5 25, আর বড় 3টা ঘর সমান কত, 15। তার মানে 15 থেকে 25 মিলিমিটার হবে আমার এক আর থেকে আর আরের নর্মাল দূরত্ব। যদি এই 25 মিলিমিটারের বেশি হয় তাহলে সেইটা হবে প্রলং, দ্যাটস মিন সাইনাস ব্রেডিকার্ডিয়া। আর যদি 3টা লার্জ স্কোয়ার যে বলছি, বড় 3টা ঘর, তার সাথে যদি ছোটো হয় তাহলে এইটা হবে কি, এটা হবে আমার সাইনাস টেকিকার্ডিয়া। সুতরাং এখানে সেইটাই আছে, সাইনাস টেকিকার্ডিয়া আছে। দেখেন এখানে কি আছে, সাইনাস টেকিকার্ডিয়া আছে। আমরা পি পেজেন্ট আছে, সাইনাস টেকিকার্ডিয়া আছে। আর রেগুলার বাট শর্ট মানে আমাদের মাঝখানে যে 3টা, কমসে কম 3টা লার্জ স্কোয়ার থাকার কথা, এখানে সেই 3টা লার্জ স্কোয়ার নাই। আমাদের 1টা 2টা 2.5টা লার্জ স্কোয়ারের মতো আছে।
সুতরাং এখানে হার্ট রেট শুড বি কত, এখানে অবশ্যই 100-এর বেশি হবে। এখানে হার্ট রেটটা কি অবশ্যই আমাদের 100 বেশি হবে। এখন এইটা এখন খুবই গুরুত্বপূর্ণ, এটার জন্যই মেনলি আমি লাইভে আসছি। সেটা কি, সেটা হচ্ছে একটা ছিল যে আসলে এখানে আর একটা আমার কি আমার হচ্ছে যে মিলি বোল্ট যেটা, এটা লো আমাদের স্ট্যান্ডার্ড করা নাই। আর একটা হচ্ছে যে এই ইসিজিতে অনেকে এটা শুধু সাইনাস টেকিকার্ডিয়া বইলে ক্ষান্ত হয়ে যাবেন, অথবা এইটাকে অনেকেই মনে করবেন, এটা কি বলে, অনেকেই বলতেছে যে এখানে এই পাশে চেস্ট লিডে একটু তাকাই দেখেন, চেস্ট লিডে এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, দ্যাটস মিন অ্যান্টেরিয়র ওয়ালে আমার এসটি সেগমেন্ট ডিপ্রেশন। অনেকেই এটাকে ইস্কিমিয়া সাসপেক্ট করতেছে যে এটা মেবি ইস্কিমিয়া, এটা ইস্কিমিয়া, এবং এটাকে ট্রিপল ভেসেল ডিজিজও মনে করছে। কারণ হচ্ছে আমার লিমলিটেও এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, লিমলিট 2তেও এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, লিমলিট এবিএফও এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, লিমলিট 2 1 2 3, তারপরে হচ্ছে এবিএফ, এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন। আবার এবিআরে এসটি সেগমেন্ট এলিভেশন, এবিআরে এসটি সেগমেন্ট ডিপ্রেশন। বাট এখানে একটা সমস্যা আছে, এখানে একটা সমস্যা আছে। সেটা কি, সেটা হচ্ছে ভাই এসটি সেগমেন্ট ঠিকই ডিপ্রেশন আছে, আমার এসটি সেগমেন্ট কি আছে, ডিপ্রেশন আছে, কিন্তু এইটা খেয়াল করে নাই মোস্ট অফ দ্য যারা কমেন্ট করছেন, যে সমস্ত ভাই বোনরা কমেন্ট করছেন যে আমার এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, বাট পিআর সেগমেন্টের অবস্থাটা কি। এটা খুবই গুরুত্বপূর্ণ, মেইনলি এই কারণেই লাইভে আসা। এক তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপের 50,000 মেম্বার প্লাস হয়েছে, আর একটা হচ্ছে যে আমাদের কমন ভুল হয় ইসিজিতে তাড়াহুড়ো করার কারণে এটা হয়। ইসিজি তাড়াহুড়ো করা জিনিস না, আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে হবে। যেরকম একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত দেখে, আমি ক্লাস নেওয়ার সময় অনেকে বলি, যেমন বিয়ে করতে গেলে কি করে, মাথা থেকে পা পর্যন্ত দেখে, ঘুরে ঘুরে দেখে গ্রাম অঞ্চলে, যদিও এটা জায়েজ নাই, দেখতে পারবে, যে বিয়ে করতে যাবে সে দেখতে পারবে যদি আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী। তারপরও তার ফ্যামিলি মেম্বার বিভিন্ন অনেকে আজকে বিবাহ যেরকম দেখে, তা তিল পরিমাণ কোনো খুদ আছে কিনা মেয়ের, এরকম দেখে অ্যাকচুয়ালি, এরকম যে কোনো জানি খুঁত না থাকে। ঠিক এমনিভাবে আমাদেরকেও কী করতে হবে, ইসিজিতে কোনো খুঁত জানি না থাকে, কোনো খুঁত, আমি জাস্ট উপমা দিলাম, কেউ আবার মাইন্ড করেন না। তো এরকম ইসিজিতে কোনো খুঁত আছে কি না, কোনো প্রবলেম আছে কি না, 12টা লিডের পুরো একেবারে চোখ বুলাইতে হবে। আমাদের যে 12টা লিড আছে, ঠিক প্রত্যেকটা লিডে কোথাও কোনো প্রবলেম আছে কি না সেইটা তাকাইতে হবে। এইটা দেখেন এই লিডে কী প্রবলেমটা আছে এই ইসিজিতে, এখানে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা যদি এখানে দেখি, এখানে একটু কাছে নিয়ে দিলাম, কাছে নিলে হবে কি হবে, আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে দেখেন এখানে যে পিআর সেগমেন্টটা আছে, পিআর সেগমেন্টটা দেখেন কত ডিপ্রেশন, পিআর সেগমেন্ট। এখানে আমরা আইসোলেটেড লাইন বিগিনিং অফ দ্য পি থেকে যদি আমরা একটা মার্জিনটা নিই, এই যে দেখেন এখানে পিআর সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্টও ডিপ্রেশন, পিআর সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এবং আমার টল পি আছে, খেয়াল করেন কি না, অবশ্যই এখানে টল পি আছে। এই একেবারে কাছে যদি দেই, দেখেন একেবারে কাছে যদি দেখি, আমরা দেখেন এখানে একেবারে কাছে যদি যাই, দেখেন এখানে যে পির যে উচ্চতাটা আমার প্রায় 3 মিলিমিটার, 2.5 মিলিমিটার অবশ্যই বেশি আছে, 2.5 মিলিমিটারে অবশ্যই বেশি আছে। নর্মালি আমাদের পির যে সাইজ লিম লিডে অবশ্যই সেটা কত থাকবে, লেস দ্যান 2.5 মিলিমিটার। এবং চেস্ট লিডে যেই পিটা হবে সেই পির উচ্চতা, এখানে হাইট, উচ্চতা আমাদের নর্মালি ওয়াইড অ্যান্ড হাইট বোথ ইকুয়াল হতে হবে। আমার উচ্চতাটা যত হবে প্রস্থটাও ঠিক ততটুকু হবে, কিন্তু এই ইসিজিতে সেটা নাই। এই ইসিজিতে উচ্চতাটা আছে ঠিকই, কিন্তু ওয়াইডনেসটা শর্ট আছে। জাসমিন একটু খেয়াল করেন, ভালো মতন খেয়াল করলেই দেখতে পারবেন যে ইসিজিতে উচ্চতাটা কি আমার ঠিক আছে কিনা। এই দেখেন এই উচ্চতাটা অনেক প্রমিনেন্ট টল, বাট ওয়াইডনেসটা আমার দেখেন এখানে যদি দেখাই
আমরা ওয়াইডনেসটা মাত্র 1 মিলিমিটার, 1 মিলিমিটার, এখান থেকে এই পর্যন্ত 1 মিলিমিটার, বাট উচ্চতাটা আছে অবশ্যই প্রায় 3 মিলিমিটার, প্রায় কি প্রায় 3 মিলিমিটার, প্রায় 3 মিলিমিটার, হ্যাঁ 3 মিটার একটু কম, যে 2.5 মিলিমিটার বেশি। এটা যে 2.5 মিলিমিটারের বেশি এটা আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে যে 2.5 মিলিমিটারের বেশি। তো সুতরাং পিআর সেগমেন্ট আমার এখানে কি আছে, পিআর সেগমেন্টাল ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, সাইনাস টেকিকার্ডিয়া। কী বলছি এক তো পিআর সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, টল পি বা প্রমিনেন্ট পি, সাথে আছে সাইনাস টেকিকার্ডিয়া, এবং সাথে আছে কি আমার লো ভোল্টেজ ইসিজি। তাহলে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্টের নাম আপনারা শুনছেন কি না? লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। আচ্ছা, এক ভাই লোকনাথ দে ইসিজিটা বোঝা যাচ্ছে না আসলে আমার, আমি জুম থেকে ঢুকি নাই, জুম থেকে না ঢোকার কারণে এই যে ফেসবুক লাইভ তো এই যে নড়াচড়া করে, জুম থেকে ঢুকতে পারলে ক্লিয়ার হতো, ক্লিয়ার। আপনারা এই পোস্টটা দেখেন, এই ইসিজিটা দেখেন, জাস্ট মিলেই না। আচ্ছা, এখন কি দেখা যায় লোকনাথ, একটু বলেন তো ভাই, এখন দেখা যায় কি না? আমি স্থির করে রাখছি, এখন দেখা যায় লোকনাথ? আপনি একটু বলেন এখন দেখা যায় কি না? এই দেখেন পির সাইজটা দেখেন, লোকনাথ সহ ভাই আর অন্য যারা আছেন দেখেন পির সাইজটা, পির যে উচ্চতাটা যতটুকু আছে ও আমার ওয়াইডনেসটা ততটুক নাই, মানে হাইট বেশি বা প্রস্থ শর্ট, দ্যাটস মিন টল অ্যান্ড ন্যারো, মানে ওয়াইডনেসটা আমার ততটুক নাই। নর্মালি আমার পি যতটুকু উচ্চতা হবে ওয়াইডনেসটা ঠিক ততটুকুই হবে। এইটা একটা নর্মাল ইসিজির, আমরা নর্মাল মরফোলজি অফ ইসিজি যদি পড়ি তাহলে সেখানে দেখব যে পিটা অবশ্যই কি লেস দ্যান, ওয়াইডনেসটা হবে লেস দ্যান 2.5 মিলিমিটার এবং উচ্চতাটা হবে লেস দ্যান, ইকুয়াল, দুইটা অবশ্যই লেস দ্যান। এটা হলো লিম্ব লিডার, চেস্ট লিডার লেস দ্যান 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার। তো সেক্ষেত্রে আমরা এখানে যেই সমস্ত জিনিস পেলাম, এক তো পাইলাম হচ্ছে লো ভোল্টেজ ইসিজি, এক পেলাম কি লো ভোল্টেজ ইসিজি। কেন? বিকজ অফ এই যে আমাদের এখানে যে 20 মিলিমিটার পার মিলি ভোল্ট আছে, এটা স্ট্যান্ডার্ড না, এটা স্ট্যান্ডার্ড যদি আমরা করি তাহলে 10, আর 10 যদি করি নর্মাল আর যতটুকু থাকবে তার অর্ধেক হবে। তাহলে এখানে নর্মাল আর যতটুকু তার অর্ধেক হলে এটা লো ভোল্টেজ ইসিজি হবে, এক নাম্বার। 2 নম্বর যেটা হবে যে টল পি পাবো, টল পি। 3 নাম্বার হচ্ছে পিআর সেগমেন্ট ডিপ্রেশন আছে, পিআর সেগমেন্ট ডিপ্রেশন আছে। 4 নাম্বার হচ্ছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, ঠিক আছে। 5 নাম্বার আছে সাইনাস টেকিকার্ডিয়া আছে। এই 5টা পয়েন্ট। এখন একটা লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট যে সমস্ত ইসিজির ফিচার, তার ভিতরে কিন্তু এই ফিচারগুলোই থাকে। সেগুলো কি থাকে? লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট, যেটা সিওপিডি, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, এমফাইসিমা, এই জাতীয় ইসিজির ফিচার কি এরকম। সেটা কি? পিআর সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন। এখানে খুবই কোরিলেশন, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কোরিলেশন। ওয়াই নট দিস ইজ দ্য ইস্কেমিয়া? ওয়াই নট? এটা আমরা কেন বললাম না ইস্কেমিয়া? বিকজ ইস্কেমিয়া যে ইসিজি থাকবে সেই ইসিজিতে নেভার এবার পিআর সেগমেন্ট ডিপ্রেশন থাকবে না। এখন ইউ ক্যান আস্ক মি দ্য পিআর সেগমেন্ট আর কোথায় ডিপ্রেশন থাকতে পারে? যখন একটা জিনিস পাবো সেটা কোরিলেশন করার চেষ্টা করব। আমি সাধারণত আমার ক্লাসগুলোতে কোরিলেশন করার চেষ্টা করি, যাতে খুব সহজে একটা ডিজিজ পড়লে আর একটা জিনিস আমার চলে এসে যে এইটা কেন ওইটা হইলো এইটা হলো না। পিআর সেগমেন্ট আমার ডিপ্রেশন এই জায়গায় থাকে। কোন জায়গা? এই যে আমার সিওপিডি, এমফাইসিমা, হ্যাঁ, এই সমস্ত ইসিজিতে যেটা লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট, সেখানে আমার পিআর সেগমেন্ট ডিপ্রেশন থাকে। অ্যাকুট পেরিকার্ডাইটিসে থাকে ভাই, অ্যাকুট মায়োকার্ডাইটিস অথবা অ্যাকুট পেরিকার্ডাইটিস, সেখানেও আমার পিআর সেগমেন্ট ডিপ্রেশন থাকে। বাট সেখানে কি এসটি সেগমেন্ট আবার এলিভেশন থাকে, হ্যাঁ, এসটি সেগমেন্ট ডিফিউজ এসটি সেগমেন্ট এলিভেশন থাকে, হ্যাঁ। সুতরাং এইটা কি না, এটা অ্যাকুট পেরিকার্ডাইটিস না। এবং সেখানে এইটাও আছে যে পিআর সেগমেন্ট যে এলিভেশন থাকে সেটা কোথায়? এভিআরে, সেটা এভিআরে। তো এখন অ্যাকচুয়ালি আমাদের কোরিলেশন করতে হবে যে এইটা কি সিওপিডি, এমফাইসিমা, পেশেন্টের হিস্ট্রি কি অথবা এই পেশেন্টের কোনো জ্বরের হিস্ট্রি ছিল কি না, কোনো ইনফেকশনের হিস্ট্রি আছে কি না, হ্যাঁ, ইনফেকশন, অথবা এই পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেইন আছে কি না, কোনো
টিপিক্যাল চেস্ট পেন আছে কিনা। নর্মালি এই ইসিজি দেখে মনে হচ্ছে এইটা মোস্ট কমন এক নম্বর যদি ডিডি হয় সেটা সিওপিডি এমফাইসিমা, লেফট অ্যাটেল ইলাজমেন্ট। এটা ট্রিপল ভেসেল ডিজিজ অথবা লেফট মেইন করোনা আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব কম, তারপর আমাকে কি করতে হবে? ইভ্যালুয়েশন করতে হবে। হ্যাঁ, এটা হওয়ার সম্ভাবনা খুব কম, তারপর আমাকে ইভ্যালুয়েশন করতে হবে। এই পেশেন্টে কী করতে হবে? ইভ্যালুয়েশন করার জন্য এই পেশেন্টের আমরা টোপোনিন আই করতে পারি, টোপোনিন আই করি, সিরিয়াল ইসিজি করি, ইকো করি। হ্যাঁ, এবং নর্মালি এই পেশেন্টের যদি আমার হিস্ট্রিতে আমরা যদি জানি, হিস্ট্রি যদি নাও জানি, পেশেন্ট যদি আমার সাথে থাকে, পেশেন্ট যদি অস্কালসেশন করি, এটা অবশ্যই একটা অ্যাকুট কন্ডিশন, অ্যাকুট ফেজ। এই যে ইসিজি এটা যদি সিওপিডি এমফাইসিমা অ্যাকুট স্টেজ হয়, তাহলে তার এরকম টেকিকার্ডিয়া থাকে, হার্ট রেট এখানে অনেক বেশি, এখানে হার্ট রেট অ্যাবাউট 120, এই যেখানে লেখাই আছে। হ্যাঁ, আমরা যদি আর দেখি 120 বা 21 বা 22 এরকম হার্ট রেটটা পাওয়া যাবে। এখানে হার্ট রেট লেখাও আছে। হ্যাঁ, এখানে লেখাও আছে, ওই যে আবার যদি আমরা হার্ট রেট কাউন্ট করি, সেক্ষেত্রেও দেখা যাবে যে এখানে হার্ট রেটটা প্রায় 120 বা 22 এরকম পাওয়া যাবে। তো সুতরাং এই পেশেন্টের অ্যাকুট ফেজ এবং এই অ্যাকুট কন্ডিশনে এক্সারবেশন অবস্থা থাকতে পারে। পেশেন্ট আমরা যদি অস্কালটেশন করি, দেখা যাবে বাইলেটারাল হুইস পাওয়া যাচ্ছে, এখানে ক্রেস পাওয়া যাবে না, হুইস পাওয়া যাবে। হার্ট ফেলিউরের পেশেন্ট সাধারণত ক্রেস পাওয়া যায়, এখানে হুইস পাওয়া যাবে। এভাবে আমরা কোরিলেশন করি, তাহলে খুব সহজ হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমাদের ইমতিয়াজ ভাইকে আমরা মেনশন করেছিলাম যে আসলে আপনি হলে কী করেন, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারটা বলেন। তো ভাই আমার বলতে নাই, হয়তো সে পোস্ট খেয়াল করে নাই। তো ভাইকে অনুরোধ করবো যে ক্লিনিক্যাল ফিচারটা কী ছিল, তাহলে আমাদের জন্য সুবিধা। আর এটা পেশেন্টের ডিডি হতে পারে এক নম্বরে লেফট অ্যাটেল ইলাজমেন্ট, হ্যাঁ, যেটা পেশেন্টের মেবি সিওপিডি এমফাইসিমা এই জাতীয় পেশেন্ট ছিল। আর সেকেন্ডলি যেটা হতে পারে যে এটা কি পেশেন্টের কোনো ইনফেকশন ছিল কিনা, কোনো জ্বর ছিল কিনা, বা নিউমোনিয়া ছিল কিনা, এক কথা অ্যাকুট পেরিকার্ডিটিসের ফিচার আছে কিনা। নর্মালি এইটা নাই, অ্যাকুট পেরিকার্ডিটিস হওয়ার সম্ভাবনা এইটা নাই। তারপরেও আমার আছে কিনা সেটা আমরা ইভ্যালুয়েশন করার চেষ্টা করব। আর একটা সেটা লাস্টে যেটা, সেটা হচ্ছে যে এটা হলো আমার হতে পারে লেফট মেইন করোনা আর্টারি ডিজিজ, সেটা হতে পারে, এটা লাস্টে রাখতে চাই। হ্যাঁ, তো এই হলো আজকের আমাদের এই ইসিজিটা ছিল। তো আশা করি এই ইসিজির থেকে আপনারা উপকার পেয়েছেন। ইনশাল্লাহ আমরা আরও একটা ইসিজি দেখব, এটা দেখি। এই ইসিজিটা এটা আমি পোস্ট করেছিলাম, এইটা ছিল হলো 60 years old male is suffering for shortness of the breath। এই পেশেন্টের ইসিজি ফাইন্ডিং এবং এটার এটা কি ডিএসটি হতে পারে। এই হলো ইসিজি। তো এই ইসিজিটা আমরা এটাকে কি করছি, আমরা একটু বড় করে আনছি, সেই বড় করা অংশটা আমরা একটু দেখাতে চাই। এটা একটা চমৎকার ইসিজি, এই জন্য আমি আনলাম। এটা খুব সুন্দর ইসিজি, এই জন্যই আমি এটা পোস্ট করেছি। এই হলো ইসিজি। তো এই রুগীরও আমরা কি করতে হবে, প্রথমেই আমাকে কি করতে হবে যে লিমলিড 1 ইসিজিটা করা হয়েছে কিনা। ইসিজির ওয়ানে আসলে কোনো পি নাই, সবচেয়ে পি বেস্ট সিন, সবচেয়ে ভালো দেখা যায় যেটা, সেখানে পি দেখবো যে লিমলিড অথবা রিদম লিড আছে কিনা। রিদম লিড আছে, এখানে কোনো পি নাই। এক নম্বর দেখতেছি পেশেন্টের পি নাই। 2 নম্বর যেটা দেখতেছি যে পেশেন্টের ক্যালিব্রেশন। হ্যাঁ, পেশেন্টের ক্যালিব্রেশন, এই যে তারখাম্বা নাম আমি দিয়েছি, তারখাম্বা যাতে সহজে মনে থাকে। এই যে এটা একটা ক্যালিব্রেশন। হ্যাঁ, এই ক্যালিব্রেশন ঠিকই 10 মিলিমিটার পার মিলিভোল্টে করা, 10 মিলিমিটার পার মিলিভোল্টে করা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা এইটা যে 20 মিলিমিটার পার মিলিভোল্ট আগের ইসিজিটা, এটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা দুটো জিনিস দিয়ে আসলে ক্যালিব্রেশনটা আইডেন্টিফাই করবো। একটা হচ্ছে লেখনির মাধ্যমে, এখানে এই যে লেখা থাকবে যে 20 মিলিমিটার পার মিলিভোল্ট বা 10, যেটা আমরা স্ট্যান্ডার্ড বলি 10 মিলিমিটার পার মিলিভোল্ট। আর এখানে দেখেন, এখানে এই যে যেটাকে আমি তারখাম্বা বললাম, হ্যাঁ, এটা একটা ক্যালিব্রেশন, স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন না। এটা আছে কি, এই দেখো কয় ঘর আছে, এটা আছে 5, 10, 15, 20 মিলিমিটার। এটা কি আমার 20টা মিলিমিটার আছে, যেটা
আইডেন্টিফাই করে যে এটা 20 মিলিমিটার পার মিলিভোল্ট। দেখেন দুইটা জিনিস, আইদার এরকম লেখা থাকবে, এরকম লেখা থাকতে পারে ক্যালিব্রেশনটা আমরা বোঝার জন্য, চেনার জন্য ইসিজিতে এরকম লেখা থাকবে, অথবা এইরকম একটা পিলারের মতো থাকবে, একটা পিলারের মতো, যেটা পিলার ইসিজির, এই পিলারটা সামনে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, নিচে থাকতে পারে, বা পাশে থাকতে পারে, হ্যাঁ, অথবা এরকম উপরে লেখা থাকতে পারে, অথবা নিচেও কি লেখা থাকতে পারে। ঠিক এমনিভাবে এই ইসিজিতে দেখেন এখানে কিন্তু লেখা নাই, হ্যাঁ, এখানে কি কোনো ইসিজি কোনো যে এটা 10 মিলিমিটার করা না 5 মিলিমিটার করা না 20 মিলিমিটার করা ক্যালিব্রেশন কোথাও কিন্তু লেখা নাই। তো আমরা বুঝবো কীভাবে যে এটা আসলে কত মিলি ভোল্টে করা? এইটা বুঝবো হলে এই যে পিলারের মতো তো বলছি, পিলারের মতো সামনে থাকতে পারে, অথবা ইসিজির মাঝখানেও থাকতে পারে, যদিও এখানে নাই, অনেক সময় মাঝখানে থাকে, অথবা নিচে থাকতে পারে, এই যে ইসিজির নিচে থাকতে পারে। তো এখানে আছে আমার কোথায়? এখানে আছে শুরুতে, এই যে ইসিজির শুরুতে আছে পিলারটার মতো, এই যেটা আমরা স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন বলছি, এটা একটা স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন, যেটা 2 লার্জ স্কোয়ার, এই যে একটা লার্জ স্কোয়ার একটা লার্জ স্কোয়ার, দ্যাটস মিন এটা হলো কত? 10 মিলিমিটার পার মিলিভোল্ট। তো সুতরাং এটার স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন ঠিকই আছে, কিন্তু আমার আরের হাইট, আরের যে উচ্চতাটা, সেটা কোথাও কি আমার 10 মিলিমিটার নাই, সব জায়গায় 5 মিলিমিটারের কম। লিমিট যদি তাকাই, দেখেন এই যে হচ্ছে 1, এই যে হচ্ছে 2, এই যে হচ্ছে 3, এই যে হচ্ছে ABF, এইটা হচ্ছে ABL, এটা হচ্ছে ABR। ছয়টা লিড যদি তাকাই একত্রে, কোথাও দেখবেন কি নাই, কোথাও আমার 5 মিলিমিটার বেশি নাই। সুতরাং এইটা একটা কি লো ভোল্টেজ ইসিজি। এই ইসিজি আমরা একটা লো ভোল্টেজ ইসিজি পাইলাম, 1 নাম্বার। আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে শুরুতেই যে ওয়ানে দেখেন একটা এম প্যাটার্ন আছে, এম, ইংলিশ অক্ষর এম, তাই না ভাই? হ্যাঁ, ইংলিশ অক্ষর এম এর মতো। এই যে এখানেও এটা আছে 1 অ্যান্ড ABL, দ্যাটস মিন হাইলাইটার অর ওয়াল। 1 অ্যান্ড ABL একত্রে যদি দেখি, এই যে আছে, এই যে আছে, এই আছে, এই আছে, কি আছে? যে এম প্যাটার্ন আছে। এবং আরও একটা জিনিস খেয়াল করেন, যে সেটা হলো কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড। নর্মালি একটা কিউআরএস কমপ্লেক্স আমরা জানি, স্ট্যান্ডার্ড কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডনেসটা হবে স্ট্যান্ডার্ড কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডনেসটা হবে 1.5 মিলিমিটার থেকে 3 মিলিমিটার কিউআরএস কমপ্লেক্স। বাট এখানে কিউআরএস কমপ্লেক্সটা অনেক ওয়াইড। দেখেন, খেয়াল করেন, একটু যদি খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে সমস্ত লিডগুলাই কিউআরএস কমপ্লেক্সটা অনেক ওয়াইড। দেখছেন, ওয়াইড, এবং হ্যাঁ সব লিডেই সেটা ওয়াইড। সুতরাং এটা কি কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড আছে। নর্মালি যেটা বলছি, এটা কিউআরএস কমপ্লেক্স শুড বি 1.5 মিলিমিটার থেকে 3 মিলিমিটার। তার মানে হচ্ছে যে ছোট যে ঘর থাকে আমাদের, যে ইসিজি যে ছোটো গ্রাফের যে ঘর, হ্যাঁ, একটা লার্জ স্কোয়ার হয় সাধারণত ছোটো 5টা স্মল স্কোয়ার নিয়ে। তাহলে এখানে 1.5 স্মল স্কোয়ার মানে ছোটো ঘর, 1.5 থেকে 3 মিলিমিটার, অথবা 3টা ছোটো ঘর, 1.5 ছোটো ঘর থেকে 3টা ছোটো ঘর পর্যন্ত হবে আমার নর্মাল কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডনেস। বাট এখানে কিউআরএস কমপ্লেক্সের ওয়াইডনেস আছে মোর দ্যান দেখা যায় 4 বা 5 মিলিমিটার। দেখেন ও কত ওয়াইডনেসটা, অনেক এখানে ওয়াইডনেসটা আছে কত, অনেক ওয়াইডনেস, প্রায় আমার 5 মিলিমিটার। হ্যাঁ, দেখেন এখানে যদি বিগিনিং অফ দ্য কিউ এবং এই যদি দেখেন, এটা কিউআরএস কমপ্লেক্সটা অবশ্যই 5 মিলিমিটার বেশি আছে। আমাদের 3 মিলিমিটার বেশি হলেই তো হয়, তাই না? তো এখানে 3 মিলিমিটার বেশি আছে। তো এইটা দেখতেছি যে এখানে লো ভোল্টেজ ইসিজি আছে, কিউআরএস কমপ্লেক্স, ওয়াইডনেস আছে, পি অপশন আছে। আরও একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা নর্মালি কি জানি, হাইট অফ দ্য আর প্রোগ্রেসিভলি ইনক্রিজ। চেস্ট লিডে আরে হাইটটা আস্তে আস্তে বাড়বে। যে V1-এ আরে হাইট যত আছে, V2-তে একটু বাড়ছে, অত বাড়ে নাই, হালকা একটু বাড়ছে, 3-তে ওরকম বাড়ে নাই, 4-এ বাড়ে নাই। তার মানে কি, আমার আরে হাইটটা আমার যেরকম বাড়ার কথা ছিল সেরকম বাড়ে নাই। একটা আপনারা সকলেই জানেন একটা টার্ম আছে, সেটা হচ্ছে জোন অফ ট্রানজিশন। হোয়াট ডু মিন বাই জোন অফ ট্রানজিশন? জোন অফ ট্রানজিশন হচ্ছে
যে একটা এরিয়া বা একটা জোন যেখানে হাইট অফ দ্য আর হলো সবসময় কি বাড়তে থাকে, আর হাইটটা V1 থেকে হাইট অফ দ্য প্রোগ্রেসিভলি ইনক্রিজ হবে, অ্যান্ড এর হাইট শুড বি প্রোগ্রেসিভলি কি ডিক্রিজ। তার মানে V1 এর হাইট সবচাইতে ছোটো থাকবে এবং V1 এর গভীরতা সবচাইতে বড় থাকবে। তো পুরো 12টা লিডে যদি ইসিজির দিকে আমরা তাকাই, নর্মালি আর থাকে সবচেয়ে ছোটো V1 আর সবচেয়ে বড় থাকে V5 বা V6 আরেকটা হচ্ছে এর গভীরতা, এটা সবচেয়ে বড় পাওয়া যায় V1 সবচেয়ে ছোটো পাওয়া যায় V5 বা V6 তো জোন অফ ট্রানজিশন কোনটা? আর যে বাড়তেছে এর যে ছোটো হইতেছে, এই একটা বাড়া আর একটা কমা, একটা বাড়তেছে আর একটা কমতেছে, একটা জোনে যাইয়া বা একটা এরিয়াতে যাইয়া, সেই জোনটা হচ্ছে চেস্ট লিড 3, এই জায়গায় চেস্ট লিড 3 এবং 4, এই যে চেস্ট লিড 3 এবং 4, এখানে আর যতটা থাকবে এর গভীরতা ঠিক ততটি থাকবে, আইদার সেটা V3-তে থাকবে অথবা V4, মানে এই V3-তে থাকবে অথবা V4-এ থাকবে, অথবা V4-এ বা V3-তে যাওয়ার পর, V3-তে আমরা তো জানি V1 এর গভীরতা সবচেয়ে বড়, V2-তে আর একটু ছোটো, কারণ আস্তে আস্তে কি এর ছোটো হইতে থাকে আর আরটা বড় হইতে থাকবে, তো আর বড় হইতে এর ছোটো হবে, এই বাড়া আর কমা একটা বাড়বে একটা কমবে, আর বাড়তে থাকবে আস্তে আস্তে, আর এসটা কমতে থাকবে। তার মানে V1 আর যতটুকু ছিল V2-তে আরটু বাড়বে, V3-তে আরও বাড়বে, V4-এ আরও বাড়বে, V5-এর সবচেয়ে বড় হবে বা V6-এ বড় হবে, আর এসটা V1-এ যতটুকু ছিল V2-তে আরটু কমবে, V3-তে আরটু কমবে, V4-এ আরটু কমবে, V5-এ আরটু কমবে, V5 বা V6-এতে সবচেয়ে ছোটো হবে। এই বাড়া আর কমা একটা যাওয়া, যেটা আমরা বলছি V3 অথবা V4, এই দুইটা জায়গায় যে কোনো একটা জায়গা আর এবং এস বোথ আর ইকুয়াল হবে, সমান হবে, অথবা V4-এ যাইয়া আরটা এসের চাইতে বড় হয়ে যাবে, এই যে V3 অথবা V4 এই দুটো যে কোনো একটা যাওয়ার পরে আমার কি আর এবং এস বোথ আর ইকুয়াল হয়ে যাচ্ছে, সমান হয়ে গেছে, অথবা আরটা বড় হয়ে যাচ্ছে এসের চেয়ে, এইটাকেই বলা হয় জোন অফ ট্রানজিশন অথবা ট্রানজিশনাল জোন। এই ইসিজিতে সেটা অ্যাবসেন্ট, সেটা কি অ্যাবসেন্ট দেখেন, V3-তে আছে, V3-তে আমার আর মাত্র 3 মিলিমিটার, এসটা অনেক বড়, আর V5 V6-এ এবং V4-এও দেখেন আর তো একেবারে বরঞ্চ আরও ছোটো হয়ে গেছে, হ্যাঁ, আর এসটা অনেক বড়, V5-এ যাইয়া আরটা বড়, এস আমার ছোটো, আর বড় এস ছোটো, এবং এখানে একটা নোস আছে, এম প্যাটার্ন, যে নোসের মতো, খাস কাটা আর বা এমের মতো, এমের মতো লাগতেছে, নোসেস আর, সুতরাং এটা হলো আমার, আর V6-এ যাইয়া আমার শুধুমাত্র কি আছে, মনোফেজিক আর আছে, একমুখী আর, এটা ছিল নোসেস আর এটা কি মনোফেজিক, মানে এক ফেজে শুধু আর আছে, তো এখানে স্মল আর ডিপ এস, V1-এ স্মল আর ডিপ এস আছে, সুতরাং এই যে স্মল আর ডিপ এস এবং V5 V6-এ যাইয়া মনোফিজিক আর অথবা ইংলিশ অক্ষর এম প্যাটার্ন অথবা নোচেস আর, এবং সাথে 1ABL এই যে এম প্যাটার্ন, এইটা হচ্ছে ফিচার অফ LBBB, লেফট বান্ডেল ব্রাঞ্চ বলো, এবং সেটা সমস্ত লিডেই কি কিউআরএস কমপ্লেক্সটা আমার ওয়াইড আছে, সমস্ত লিডেই আমার কি আছে ভাই, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড আছে। সুতরাং এই ইসিজিতে আমরা যেটা পাইলাম যে LBBর একটা ইসিজি ফিচার, LBBর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে একটা হলো যদি হাইলাইটার ওয়ালে এম প্যাটার্ন থাকে সেটা একটা LBB হবে, সমস্ত লিগে কিউআরএস কমপ্লেক্সটা যদি ওয়াইড থাকে সেটা একটা LBBর ফিচার হবে,
এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে B5 B6 যদি এম প্যাটার্ন থাকে অথবা নোচেস আর থাকে সেটাও হবে, অথবা B5 B6 যা লস অফ কিউ, লস অফ কিউ। কিউ বলতে আমরা বুঝেছি আমরা যে এই যে আর স্মল আর ডিপেস যেটা ছিল সেইটা, আর এটা B4 পর্যন্ত ছিল, স্মল আর ডিপেস সেটা B4 পর্যন্ত ছিল, সেটা B5-এ যাইয়া লস হয়ে গেছে, সেটা আর পাওয়া যাচ্ছে না। সুতরাং এইটা হচ্ছে লস অফ কিউ, এটাকে আর এর খোসাও বলে, স্মল আর ডিপেস। তো এটা অনেক সময় এটাকে ওল্ড এমআইও বলে, হ্যাঁ, ওল্ড এমের মতো মনে হয়, সুতরাং এটা কি, এটা একটা এলবিবিবি। এখন এলবিবি থাকলে সবসময় আমাকে কি করতে হবে, যে আমাকে গার্বোজা ক্রাইটেরিয়া খুঁজতে হবে, যে পেশেন্টের গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ কিনা, পেশেন্ট আমার কি গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ কিনা। আমরা জানি গার্বোজা ক্রাইটেরিয়া 3টা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ 3টা ক্রাইটেরিয়া আছে, সেই 3টা ক্রাইটেরিয়া আমার পরে কিনা। 3টা ক্রাইটেরিয়া কি আমরা সকলেই সেটা জানি, যে 1 নম্বর হচ্ছে যে আমার গার্বোজা ক্রাইটেরিয়া আপনাদের একটা ইসিজি দেখাই, তাহলে খুব সহজ হবে, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি একটা দেখাই, আপনি একটু লাইনে থাকেন, একটু বের করি আমার যে ইসিজি আমি যে ক্লাস নেই সেখানে সুন্দরময় একটু বুঝিয়ে দিলাম, কারণ একসাথে এই গার্বোজা ক্রাইটেরিয়াও বোঝানো হয়ে যাবে, আশা করি একসাথে কি গার্বোজা ক্রাইটেরিয়াও বোঝানো হয়ে যাবে। একটু করেন, আমি বের করতেছি, কাইন্ডলি লাইনে থাকেন সকলে। এই যে এলবিবিতে আমরা বলছিলাম যে এলবিবি পড়াইছিলাম, সেই এলবিবি সেখানে কি V1-এ স্মল আর ডিপ এস থাকবে, যেটাকে RS প্যাটার্ন বলা হয়। এটা কী বলা হয়, স্মল আর বড় একটা এস থাকবে। আমাদের এই ইসিজিতেও কিন্তু আমরা যে ইসিজি পড়াইতেছিলাম সেই ইসিজিতে কি পাওয়া গেছিলো, সেই ইসিজিতেও আমরা কি পাইছি, যে স্মল আর ডিপ এস পাইছিলাম। দেখেন এই যে সেই ইসিজিটা ছিল, এই ইসিজি কি দেখেন স্মল আর ডিপ এস, যেটাকে RS প্যাটার্ন বলা হয়। B1-এ সেটা পাওয়া যাবে এবং B2-তেও আছে, যেটা আমাদের এই ইসিজিতে আছে, এই ইসিজিতে আছে। সেটা কি, এই দেখেন এটা স্মল আর ডিপ এস, যেটাকে RS প্যাটার্ন বলছি। এবং এই যে B5 B6-এ যাওয়ার পরে এই যে মনোফেজিক আর থাকবে, অথবা ইংলিশ অক্ষর M প্যাটার্ন থাকবে, সেইটা আমার হলো এলবিবি হবে। সেটা কি ফিচার অফ এলবিবি, তো সেইটা আমার কিন্তু ওই ইসিজিতে আছে। এই যে এটাও আমার একটা এলবিবি, সেটা কি, এটা একটা কি এলবিবি, কারণ হচ্ছে V1-এ একটা স্মল আর ডিপ এস আছে, এই যে স্মল আর ডিপ এস আছে V1-এ। এবং দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে এলবিবির চেনার জন্য, সেটা হচ্ছে যে এলবিবি বলছিলাম সমস্ত লিডে কিউআরএস কমপ্লেক্সটা হোয়াইট থাকে। আমরা একটু ছোটো করে দিই, এটা বড় হয়েছে, হ্যাঁ এই এটা যদি দেখি B5 B6-এ, এটা দেখেন এখানে সমস্ত লিডেই কি হোয়াইট আছে কিউএস কমপ্লেক্সটা। V1-এ এই যে V1 সেখানে
স্মলার ডিপেস আছে, B2 তো স্মলার ডিপেস আছে, B3 তো স্মলার ডিপেস, B4 যে স্মলার ডিপেস, যে এই স্মলার ডিপেস যেটা ছিল, হ্যাঁ, সেইটা আমার B5 আসার পরে সেইটা আর নাই, হ্যাঁ, সেটা RS কমপ্লেক্স হয়ে গেছে। RS যে খোঁজা ছিল সেটা এখন বড় আর হয়ে গেছে এবং এসটা চলে আসে, যেটাকে RS কমপ্লেক্স বলা হয়। এবং যেইটা RS কমপ্লেক্স দিল সেটা B6 আইয়ে একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, যেটাকে মনোফিজিক আর বলছিলাম কিছুদিন আগে, এইটা সেই মনোফিজিক আর B6-এ, হ্যাঁ। তো এইটা আমাদের ওই ইসিজির মতোই। তো এখন যেটা আমরা বলবো যে ইসের মতো গার্বোজা ক্রাইটেরিয়া বোঝাবো। গার্বোজা ক্রাইটেরিয়া ইসিজিতে ছিল এই যে গার্বোজা ক্রাইটেরিয়া, সেটা হলো 1 নম্বর ইসিজি। যে গার্বোজার 3টে ক্রাইটেরিয়া। 1 নম্বর ক্রাইটেরিয়া ছিল যে কনকর্ডান ST সেগমেন্ট এলিভেশন, কনকর্ডান ST সেগমেন্ট এলিভেশন, হ্যাঁ, কনকর্ডান ST সেগমেন্ট এলিভেশন যদি আমার কি ST এলিভেশন মোর দ্যান 1 মিলিমিটার, হ্যাঁ, এটা হলো গার্বোজার 1 নম্বর ক্রাইটেরিয়া, যে কনকর্ডান ST সেগমেন্ট এলিভেশন ইকুয়াল টু অর গ্রেটার দ্যান যদি 1 মিলিমিটার হয়, হ্যাঁ, গ্রেটার দ্যান 1 মিলিমিটার যদি হয় লিম লিডে, সেটা কোথায়, সেটা লিম লিডে, সে ওই 6টা জায়গায়, হ্যাঁ, বা 5টা জায়গায় যেখানে আমরা লিম লিডগুলা, হ্যাঁ, আমরা দেখি কোথায়, ইনফির ওয়াল, হাইলেটার ওয়াল, হ্যাঁ, অ্যাপিক্যাল ওয়াল, লেটারাল ওয়াল, হ্যাঁ, হ্যাঁ, তারপরে অ্যান্টারোলেটার ওয়াল, হ্যাঁ, এই জায়গায় সাধারণত যদি মেইন ভেক্টর যেদিক কিউবাস কমপ্লেক্স যদি সেদিকেই থাকে, হ্যাঁ, সেদিকেই সেটা হলো কনকর্ডান। মেইন ভেক্টর যদি কিউবাস কমপ্লেক্স আমার সেদিকেই, সেটা হলো কনকর্ডান। তো আমরা গার্বোজা ক্রাইটেরিয়া 1 নম্বর পয়েন্টটা হলো যে কনকর্ডান ST সেগমেন্ট এলিভেশন মোর দ্যান 1 মিলিমিটার যদি হয়, হ্যাঁ, তাহলে এইটাই শুধু আমার হচ্ছে 5 পয়েন্ট, এই একটাই শুধু থাকে। তাহলে এইটা একটা ইসিজির ব্যাখ্যা দেখাই। যেমন এই যে দেখেন আমরা যে 5টা পয়েন্ট বলছিলাম, এই যে ইনফেরিয়র ওয়াল, এখানে দেখুন সমস্ত জায়গায় কি আমার এই ইসিজির সমস্ত জায়গায় আমার কিউএস কমপ্লেক্সটা ওয়াইড আছে। এবং B5 B6-এ ওই যে বলছিলাম এই যে স্মলার ডিপেস আছে B1-এ, B2-তেও আছে, B3-তেও আছে, B4-এও যাইয়া আছে, হ্যাঁ। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে B4 B5 B6 এখানে ST সেগমেন্টটা দেখেন এলিভেশন আছে, ST সেগমেন্ট কি আমার এলিভেশন আছে, সেই এলিভেশনের পরিমাণ 1 মিলিমিটারের অনেক বেশি, 1 মিলিমিটার অনেক বেশি। এবং এখানে যদি তাকাই ইনফির ওয়ালে, এখানেও আমার এলিভেশনটা বেশি, এখানটাও কি যে 2, 3 and ABF, 2, 3 and ABF। সুতরাং এইটা একটা কি গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ, এবং সেটা 1 নম্বরের উদাহরণ, 1 নম্বরের উদাহরণ। এমনিভাবে এখানেও দেখেন, এখানেও সেম ফিচার আছে, হ্যাঁ, স্মলার ডিপেস, স্মলার ডিপেস, স্মলার ডিপেস, হ্যাঁ, B4-এ যাইয়া স্মলার ডিপেস আছে, B4-এ যাইয়া স্মলার ডিপেস আছে, তার মানে B5-এও আছে। কিন্তু সমস্যা হচ্ছে B6-এ যাইয়া, B5-এ এলিভেশনটা 1 মিলিমিটারের বেশি আছে, B6-এতে স্পষ্ট এলিভেশনটা বোঝা গেছে। এবং ইনফির ওয়ালও আমার সেই ST এলিভেশনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, ক্লিন কাট, হ্যাঁ। এই যে 2-তে ST সেগমেন্ট এলিভেশন, এবং ABF-এ ওরকম আছে, কিন্তু এটা ভালো বোঝা যাচ্ছে 2-তে। সুতরাং এই যে ইনফির ওয়ালে আমার ST সেগমেন্ট এলিভেশন আছে, এটা একটা গার্বোজা ক্রাইটেরিয়া, এবং এইটা পজিটিভ। এটা হলো LBBB, ইসিজিটা LBBB, বাট এখানে গার্বোজা ক্রাইটেরিয়া ফুলফিল করছে। গার্বোজা ক্রাইটেরিয়া যে 1 নম্বর সেটা হলো যে কনকর্ডান ST সেগমেন্ট এলিভেশন, হ্যাঁ, হ্যাঁ, কনকর্ডান ST সেগমেন্ট এলিভেশন যদি 1 মিলিমিটার বেশি হয় তাহলে সেটা হচ্ছে 5 পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কনকর্ডান ST সেগমেন্ট ডিপ্রেশন, আমার ST সেগমেন্ট যদি ডিপ্রেশন হয়, কনকর্ডান ST সেগমেন্ট ডিপ্রেশন, হ্যাঁ। 2 নম্বর কি কনকর্ডান ST সেগমেন্ট আমার ডিপ্রেশন, এই যে আমার এখানে মেইন ভেক্টর ঠিকই আছে, কিউএস কমপ্লেক্স পজিটিভই আছে, কিন্তু আমার ST সেগমেন্ট এখানে ডিপ্রেশন আছে, আইসোলেটেড লাইন থেকে যদি আমি মার্জিনটা নিই তাহলে দেখা যাবে সেটা 1 মিলিমিটার চাইতে বেশি। তো 2 নম্বর হচ্ছে কনকর্ডান ST সেগমেন্ট ডিপ্রেশন, সেটা যদি 1 মিলিমিটার চাইতে বেশি হয়, এইটা কি, এটাও আমার
2 নম্বর পয়েন্ট, এবং সেটা এটা কয় পয়েন্ট, এটা হলো আমার হচ্ছে 3 পয়েন্ট, 3 পয়েন্ট, 3 পয়েন্ট। তাহলে হলো প্রথম হলো ছিল পাস, এইটা হচ্ছে যে কনকর্ডান্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন 1 মিলিমিটার বেশি হলে সেটা হচ্ছে 2 নম্বর ক্রাইটেরিয়া অফ গার্বোজা ক্রাইটেরিয়া, এবং এটা 2 নম্বরের জন্য 3 পয়েন্ট, 1 নম্বরের জন্য 5 পয়েন্ট, 2 নম্বরের জন্য কত পয়েন্ট, 3 পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ডিসকর্ডান্ট, মানে আমরা তো এই দুটো দেখাইলাম কনকর্ডান্ট মানে কিউএস কমপ্লেক্স যেখানে পজিটিভ, এইটার ক্ষেত্রে কিউএস কমপ্লেক্স পজিটিভ, এসটি সেগমেন্ট এলিভেশন যদি 1 মিলিমিটার হয়, কিউএস কমপ্লেক্স পজিটিভ এসটি সেগমেন্ট যদি এলিভেশন হয় 1 মিলিমিটার বেশি এলবিবির ইসিজিতে, কোথায় ভাই, এলবিবি পাইলেই হলো যেখানে কিউএস কমপ্লেক্স পজিটিভ। এক কথা ভাই, খুব সহজ কথা, চিন্তা করেন আর কিছু না, যা শুধু এইটা চিন্তা করেন তাহলে আপনি ইজিলি পাবেন। সেটা কি, যে এসটি সেগমেন্ট যে এলবিবি যে ইসিজি আছে সেই ইসিজির যেখানে কিউএস কমপ্লেক্স আমার পজিটিভ, আমরা একটা ইসিজি দেখাই যেখানে এলবিবি আছে কিউএস কমপ্লেক্স, তো এই যে আমার যেমন এটা এলবিবির ইসিজি, এটা কি আমার এলবিবির ইসিজি, তা কিউএস কমপ্লেক্স পজিটিভ কোথায় আছে দেখেন, পজিটিভ আছে এই যে 2তে আমার পজিটিভ, 3তেও আমার পজিটিভ, এবিএফও পজিটিভ, তারপরে যে B5 B6 আমার পজিটিভ, হ্যাঁ B5 B6 পজিটিভ, B5 চাইতে B6, তো যেখানে পজিটিভ সেখানে এলবিবির ইসিতে যেখানে পজিটিভ সেখানে যদি এলিভেশনটা 1 মিলিমিটারের চাইতে বেশি থাকে, এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট অফ গার্বোজা ক্রাইটেরিয়া, আর এইটার জন্য 5 পয়েন্ট। এই 1 নম্বর ফিচার যদি পান, ওটা 1 নম্বর ফিচার কি, যে যেখানে এলবিবি আসে এবং এলবিবির কিউআরএস কমপ্লেক্সটা পজিটিভ, সেদিকে যদি আমার এসটি সেগমেন্ট 1 মিলিমিটারের বেশি থাকে তাহলে সেইটা হলো গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ, এবং সেটা কত, 5 পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যেখানে এলবিবির ফিচার আছে সেই ইসিজিতে যেখানে কিউএস কমপ্লেক্স পজিটিভ সেখানে যদি এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে কত, 1 মিলিমিটার চাইতে বেশি, সেইটা হলো 3 পয়েন্ট, তাহলে 8 পয়েন্ট হলো। 3 নম্বর যেটা সেটা দেখেন, এই যে 3 নম্বর হচ্ছে কিউএস কমপ্লেক্স যেখানে নেগেটিভ, এই যে এখানে কিউএস কমপ্লেক্সটা নেগেটিভ, কিউএস কমপ্লেক্স নেগেটিভ, সেখানে যদি আমার এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে, সেখানে যদি যেটাকে বলা হচ্ছে ডিসকর্ডান, আগেটা বলছিলাম আগের দুটোর জন্য কনকর্ডান, আর এটা কি ডিসকর্ডান। কনকর্ডান হচ্ছে কিউএস কমপ্লেক্স উপরে থাকবে সোজা কথা, আর ডিসকর্ডান মানে কিউএস কমপ্লেক্সটা আমার কি নেগেটিভ, এখানে নিচে, কিউএস কমপ্লেক্সটা কি আমার এখানে নিচের মুখী থাকবে, হ্যাঁ এখানে আর চাইতে এসটা বড়, সুতরাং এটা হলো ডিসকর্ডান, এক কথা এটা ডিসকর্ডান। তো এই ডিসকর্ডান যদি এসটি সেগমেন্টটা আমার 1 মিলিমিটার চাইতে বেশি হয়, যেমন এখানে আছে আমার এই যে দেখেন এই যে আইসোলেটেড লাইন মার্জিন আছে, এখানে ডিপ্রেশনটা 3 মিলিমিটার প্রায় 3 মিলিমিটার, সুতরাং এটা কি, এটা হলো 3 নাম্বার, সেটা হলো যে ডিসকর্ডান এসটি সেগমেন্ট ডিপ্রেশন সেটা যদি 1 মিলিমিটার চাইতে বেশি হয়, মানে যেখানে কিউএস কমপ্লেক্স নেগেটিভ সেখানে যদি ডিপ্রেশনটা 1 মিলিমিটার চাইতে বেশি হয় তাহলে সেইটা আমার হচ্ছে গার্বোজা ক্রাইটেরিয়া 3 নাম্বার। এটা কয় পয়েন্ট, এটা হলো 2 পয়েন্ট। তাহলে 1 নম্বরের জন্য 5 পয়েন্ট, 2 নম্বরের জন্য 3 পয়েন্ট, আর 3 নম্বরের জন্য 2 পয়েন্ট। তো গার্বোজা ক্রাইটেরিয়া বলে দিছে যে লাস্টে একটা কথা, সেটা হচ্ছে এই 3টে পয়েন্টের ভিতরে কোনো ইসিজিতে যদি শুধুমাত্র 3 পয়েন্ট পাওয়া যায়, টোটাল হলো 10 পয়েন্ট। 1 নম্বরের জন্য 5 পয়েন্ট, 2 নম্বরের জন্য 3 পয়েন্ট, আর 3 নম্বরের জন্য কত ভাই, 2 পয়েন্ট। তো এই 3টার ক্ষেত্রে যে কোনো আমার একটা যদি পাই, সেইটা 1 নাম্বার যদি পাই তাহলে সেটা গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ। কেন, গার্বোজা ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে 3, আমাকে গার্বোজা ক্রাইটেরিয়া 3, যে আমরা ইসিজিতে যদি কোনো এলবিবির ইসিজিতে 3 পয়েন্ট পাওয়া যায়, গার্বোজা ক্রাইটেরিয়ার 3 পয়েন্ট যদি পাওয়া যায়, 10 পয়েন্টের ভিতরে 3 পয়েন্ট অথবা তার চাইতে বেশি যদি পাওয়া যায় তাহলে গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ হবে। তাহলে আমার 1 নাম্বার যদি শুধু থাকে তাহলে আমরা সেটা কি গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ বলতে পারবো, কারণ 1 নাম্বারে থাকলে 5, যেখানে পজিটিভ সেখানে যদি এসটি সেগমেন্ট 1 মিলিমিটার চাইতে বেশি হয়। 2 নম্বর হচ্ছে যদি 2 নম্বর যেখানে পজিটিভ এসটি সেগমেন্ট আমার কি ডিপ্রেশন 1 মিনিটের বেশি হয়, সেটাও 3 পয়েন্ট, এটা থাকলেও পজিটিভ। 3 নাম্বার শুধু যদি থাকে তাহলে পজিটিভ হবে না, 3 নাম্বার থাকলে
পজিটিভ হবে না, কারণ 3 নাম্বারে শুধু 2 পয়েন্ট থাকলে তো হবে না। তো গার্বোজা ক্রাইটেরিয়া যেখানে পজিটিভ আছে সেখানে তো আমরা দেখি আমাদের ইসিজিটা কোথায় ছিল। আচ্ছা আমরা তো গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ একটা দেখাইছি, এটা পজিটিভ ছিল তাই না? এটা কি গার্বোজা ক্রাইটেরিয়া আমার পজিটিভ ছিল, আরও একটা ছিল পজিটিভ। এই যে অনেকে বলে ভাই আমাকে একটু ইসিজি দেখেন না, গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ আছে। এই যে এখানে গার্বোজা এলবিবি আছে ইসিজিতে, এবং আমার কি যেখানে কনকর্ডান্ট এসটি সেগমেন্ট এলিভেশন 1 মিলিমিটার থেকে বেশি সেখানে আছে। হ্যাঁ, এই যে কিউএস কম্পোনেন্ট পজিটিভ, এখানে এসটি সেগমেন্ট 1 মিলিমিটার থেকে বেশি, সুতরাং এটা গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ। 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া, যে 2 নম্বর ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমার কি 2 নম্বর ক্রাইটেরিয়া ছিল যে কনকর্ডান্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন। 2 নম্বর কি কনকর্ডান্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন, সেটা যদি আমার কত এসটি সেগমেন্ট ডিপ্রেশন সেটা যদি 1 মিনিটের থেকে বেশি হয়, এখানে আছে দেখেন এই যে পজিটিভ কিউএস কমপ্লেক্স, পজিটিভ কিউএস কমপ্লেক্স, পজিটিভ কিউএস কমপ্লেক্স, হ্যাঁ পজিটিভ কিউআরএস কমপ্লেক্সটা পজিটিভ আছে, কিন্তু আমার এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে। এসটি সেগমেন্ট ডিপ্রেশন, সেই ডিপ্রেশন পরিমাণ কত 1 মিনিটের থেকে বেশি। তাহলে এটা হলো 2 নম্বর গার্বোজা ক্রাইটেরিয়া। 2 নম্বর গার্বোজা ক্রাইটেরিয়া 2 নম্বর। এই 2 নম্বর আমার হচ্ছে 3 পয়েন্ট, সুতরাং শুধু এইটা থাকলেও হইতো। আর এখানে 3 নম্বরটা আছে। 3 নম্বরটা কি যে ডিসকর্ডান্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন যেখানে ছিল, এসটি সেগমেন্ট ডিপ্রেশন যেখানে ছিল সেখানে যদি আমার কী থাকে সরি কিউএস কমপ্লেক্স ডিপ্রেশন, যেটা ডিসকর্ডান্ট যেখানে, সেখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন যদি 1 মিলিমিটার চাইতে বেশি হয়, তো এখানে অনেক ডিপ্রেশন আছে। এটা সাধারণত হ্যাঁ B1 B2 B3 হ্যাঁ B4 এই সমস্ত জায়গা থাকে, এই স্থিতিতে আছে। B1-এ নাই, B2-তে আছে, B3-তে আছে, B4-এ এই স্থিতিতে আছে। সুতরাং এটা হলো গার্বোজা ক্রাইটেরিয়া 3 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্ট থাকলে শুধু নাই, কিন্তু এটা আমার আছে। তো আমার এই সিজিতে আমার কি গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ আছে, কিন্তু আমরা যে ইসিডে দেখেছি সেই ইসিডে কি গার্বোজা ক্রাইটেরিয়া পজিটিভ আছে একটু দেখেন। আশা করি আপনাদের এখন গার্বোজা ক্রাইটেরিয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমাদের ইসিডি যারা গার্বোজা ক্রাইটেরিয়া দেখতে চেয়েছিলেন, এক দেখা কিন্তু 2টো হয়ে গেল। আমরা আমাদের ইসিডিতে ফিরে যাই। এই জন্য আমাদের ইসিডিটা, তা আমরা কী বলছিলাম ভাই? আমরা বলছিলাম, খেয়াল করেন সবাই খেয়াল করেন, আমরা বলছিলাম হলো গার্বোজা ক্রাইটেরিয়া যেখানে যেহেতু এলবিবি পাওয়া গেছে ইসিতে, সেটা হলো যেখানে কনকর্ডান আছে। কনকর্ডান কোথায়? এই যে 2, 3 এবি, এবিএফ, এবিএল, এখানে আমার কি কনকর্ডান্স আছে। তো কনকর্ডান তো আছে, এখানে কোথাও কি এসটি সেগমেন্ট এলিভেশন আছে? 2-তে নাই, 3-তে নাই, এবিএফে নাই, এবার B5 B6-এ নাই, B5 B6-এ এসটি সেগমেন্ট এলিভেশন নাই। এবার 2 নম্বর ক্রাইটেরিয়া দেখি, সেটা কি যেখানে এসটি সেগমেন্ট যেখানে কিউএস কমপ্লেক্স পজিটিভ সেখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে কিনা? না, আমার ডিপ্রেশন নাই। হ্যাঁ, ডিপ্রেশন এক জায়গায় আছে। হ্যাঁ, ডিপ্রেশন কি আমার এক জায়গায় আছে, সেটা কি এই B6-এ আছে, B6-এ আছে। সুতরাং এইটা B6-এ যেহেতু আছে ডিপ্রেশনটা, হ্যাঁ ডিপ্রেশন আছে, এটা 2 নম্বর। কারণ কিউএস কমপ্লেক্স যেখানে পজিটিভ সেখানে যদি কিউএস কমপ্লেক্সটা ডিপ্রেশন থাকে, তো আমার এখানে কিন্তু ডিপ্রেশনটা আছে। হ্যাঁ, আর 3 নম্বর ছিল কি? 3 নম্বর ছিল যে 3 নম্বর ছিল যে আমার হচ্ছে এসটি সেগমেন্ট যদি এলিভেশন থাকে। 3 নম্বর ছিল আসলে 3 নম্বর ছিল এলিভেশন। 3 নম্বর কি ভাই? এলিভেশন 5 মিলিমিটার থেকে বেশি হবে। আমাদের গার্বোজা ক্রাইটেরিয়া 3 নম্বরটা আসলে আমাদের হয়েছে, সেটা হচ্ছে এলিভেশন হতে হবে কত 5 মিলিমিটার থেকে বেশি। গার্বোজা ক্রাইটেরিয়া কি 3 নম্বর আমাদের। আমরা একটু গার্বোজা ক্রাইটেরিয়া আবার দেখাই। গার্বোজা ক্রাইটেরিয়া 1 নম্বর হবে, আমি আবার দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে যে এসটি সেগমেন্ট কি ভাই? কনকর্ডান্ট এসটি সেগমেন্ট এলিভেশন, সেখানে যদি কি থাকে কনকর্ডান্ট এসটি সেগমেন্ট এলিভেশন, সেটা যদি আমার কি থাকে এসটি সেগমেন্ট কনকর্ডান্ট এসটি সেগমেন্ট এলিভেশন 1 মিনিটের যদি বেশি, মানে যেখানে কিউএস কমপ্লেক্স পজিটিভ সেখানে যদি আমার এসটি সেগমেন্ট এলিভেশন 1 মিনিটের বেশি থাকে, তাহলে সেটা পজিটিভ হবে। 2 নম্বর ছিল কনকর্ডান্ট এসটি সেগমেন্ট ডিপ্রেশন, যেখানে আমার কি থাকবে? যেখানে এসটি সেগমেন্ট এলিভেশন থাকবে সেখানে, মানে যেখানে কিউএস কমপ্লেক্স পজিটিভ থাকবে সেখানে যদি এসটি সেগমেন্ট ডিপ্রেশন 1 মিনিটের বেশি থাকে, তাহলে সেটা আমার 2 নম্বর ক্রাইটেরিয়া। 3 নম্বর হলো এইটা, আসলে 3 নম্বর এইটা, ওইটা আমাদের ভুল হয়েছে, সরি। আমরা 3 নম্বর হবে এইটা, সেটা কি
যে কিউএস কমপ্লেক্স ডিপ্রেশন যেখানে, সেখানে যদি এসটি সেগমেন্ট এলিভেশন 5 মিলিমিটার চাইতে বেশি হয়, 5 মিলিমিটার চাইতে বেশি হয়, তাহলে সেইটা হবে আমার 3 নাম্বার। তো ভাই আমি আবার বলতেছি, 1 নাম্বার ছিল কনকর্ডান্ট এসটি সেগমেন্ট এলিভেশন, যেখানে আমার কিউএস কমপ্লেক্সটা পজিটিভ থাকবে, সেখানে যদি এলিভেশন 1 মিলিমিটার চাইতে বেশি থাকে তাহলে সেটা হবে। সেটা সাধারণত কোথায় 2-3 AVF, ইনফির ওয়াল, হাইলাইটার ওয়াল, অ্যাপিক্যাল ওয়াল, B5 B6 যেখানে এই জায়গায় যদি 1 মিলিমিটার চাইতে বেশি থাকে এলিভেশনটা, তাহলে আমার এখানে গার্বেজ একটা পজিটিভ হবে, সেটা 5 পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি কিউএস কমপ্লেক্স যেখানে পজিটিভ থাকে ওই জায়গায়, সেম জায়গায় ইনফিল ওয়াল, অ্যাপিক্যাল ওয়াল, হাইলাইটার ওয়াল, হ্যাঁ, এন্টারোলেটার ওয়াল, এই জায়গাগুলো যদি আমার কী থাকে যে কিউএস কমপ্লেক্স পজিটিভ, বাট এখানে যদি আমার কি এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে, ডিপ্রেশন 1 মিলিমিটার চাইতে বেশি, তাহলে সেটার গার্বেজ ক্রাইটেরিয়া 2, এটার জন্য 3 পয়েন্ট। আর 3 নাম্বার ধরে এটা আমাদের ভুল হয়ে গেছে, সেটা আমরা বলছিলাম এসটি সেগমেন্ট ডিপ্রেশন। আসলে এটার সামনে এসটি ডিপ্রেশন না, এটা এলিভেশন। কোথায়? যেখানে কিউএস কমপ্লেক্সটা নিচে থাকবে বা নেগেটিভ থাকবে, ডিসকর্ডান, এই যে এইটা দেখেন এখানে কি, এখানে আমার কিউএস কমপ্লেক্সটা কি আছে ভাই? নেগেটিভ আছে, হ্যাঁ, নিচের দিকে আছে। সুতরাং এখানে এসটি সেগমেন্ট এলিভেশন যদি 5 মিলিমিটার চাইতে বেশি থাকে তাহলে হবে। এটার জন্য 2 পয়েন্ট, এটার জন্য 2 পয়েন্ট, হ্যাঁ, টোটাল হলো 5 পয়েন্ট। এখন আসি আমাদের ইসিজিতে। আমাদের ইসিজিতে কী পাওয়া যায়? আমাদের ইসিজিতে আমরা 2 নম্বর পয়েন্টটা পেয়ে গেছি যে কিউএস কমপ্লেক্স যেখানে এসটি সেগমেন্ট এলিভেশন, যেখানে এসটি সেগমেন্ট এলিভেশন সেখানে যদি ডিপ্রেশন থাকে, সেখানে আমার কি যদি ডিপ্রেশনটা থাকে, হ্যাঁ। আর 3 নম্বর যেটা, সেইটা কি, সেটা যেখানে এসটি সেগমেন্ট আমার কি, হ্যাঁ, পজিটিভ, যেখানে কি ডিসকর্ডান, সেখানে যদি আমার এসটি সেগমেন্ট এলিভেশন 5 মিলিমিটার চাইতে বেশি থাকে, 5 মিলিমিটার চাইতে বেশি থাকে, তো আমাদের যে B1 B2 B3-তে, এখানে যদি আমরা দেখি B1 B2-তে যদি দেখি এখানে 5 মিলিমিটার চাইতে বেশি আছে, হ্যাঁ। এবং তাহলে এই ইসিজি ডায়াগনোসিসটা কী দাঁড়াইলো? এই ইসিজি ডায়াগনোসিসটা দাঁড়ালো হচ্ছে যে লো ভোল্টেজ ইসিজি আছে, এই পেশেন্টের ইসিজিতে আমার এলবিবি আছে, এবং আর একটা দেখেন সেটা হলো রিদম লিডটা হলো যে আমার আর একটা ইরেগুলার আছে এবং পি অ্যাবসেন্ট আছে। সুতরাং এটাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। এই পেশেন্টে কি, যেহেতু আর একটা ইরেগুলার, দেখেন খেয়াল করেন, আর একটা কাছাকাছি নাই, এই আরের মাঝখানে যেই দূরত্ব আছে, এই আরের ভিতরে সেই দূরত্ব কি আছে? নাই। আবার এদিকে যদি দেখি, এই আরে যে দূরত্ব আছে সেইগুলোর কাছে কি আছে? না। এই যে খুব দূরত্ব অনেক বেশি, আবার খুব কাছে, আবার ওয়াইড, হ্যাঁ। যদি পি থাকতো সেক্ষেত্রে আমরা এটা কি এটা কি আমার আছে কি না, হ্যাঁ, পি থাকলে সেটা আমরা অন্য কিছু চিন্তা করতাম যে উইন্টেব্যাক ফেনোমেনন কিনা, বা এটা কি অন্য কিছু কিনা, হ্যাঁ, মোবিস্টেপ 1 কিনা বা মোবিস্টেপ 2 কিনা, ওদিকে আমরা চিন্তা করতাম যে আস্তে আস্তে বাড়তে সাডেনলি একটা ড্রপ বিট আছে কিনা। এরকম কিছু নাই, হ্যাঁ, এরকম কিছু এখানে নাই, হ্যাঁ। মোবিস্টেপ 1 বা 2 কিনা সেদিকে এরকম নাই, কারণ এখানে পি নাই। পি থাকলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ মেবি এটা উইন্টেব্যাক বা এটা মোবিস্টেপ, তো এদিকে নাই। এখানে আছে মেনলি হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, কারণ পি অ্যাবসেন্ট, আর ইরেগুলার, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড আমার হচ্ছে। সুতরাং এটা ইসিজি ডায়াগনোসিস দাঁড়াইলো যে এলবিবি। এক কথা হচ্ছে এলবিবি, এখানে গার্বোজোকারিটা পজিটিভ, আর হচ্ছে আমার কি থাকে, সেটা হচ্ছে যে সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সুতরাং এটা একটা জটিল ইসিজি, কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এলবিবি আছে, সারা জীবন মনে রাখবেন। আর বিবিবি মেবি নর্মাল, মেবি অ্যাবনর্মাল, কিন্তু এলবিবি কখনোই নর্মাল না, এলবিবি অলওয়েজ অ্যাবনর্মাল, এলবিবি সারা জীবন অ্যাবনর্মাল। এলবিবি পাইলে আমাকে ইভ্যালুয়েশন করতে হবে। সুতরাং যেহেতু এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, গার্বোজোকারিটা আছে, এখন পেশেন্টের টোপনি নাই করতে হবে। গার্বোজোকারিটা পজিটিভ থাকলে, যে সমস্ত পেশেন্টের গার্বোজোকারিটা পজিটিভ মানে কি, এখানে আমার স্টোপোকাইনেস দেওয়া যাবে, হ্যাঁ। সাধারণত এখানে টোপনি নাই, রেইজ হয়। তাহলে এই পেশেন্টের
ফুল এসিএসের ম্যানেজমেন্ট দেওয়া যাবে এবং পেশেন্টের টোপনিয়ায় কত দিতে হবে, এই পেশেন্টের সাথে বিটা ব্লকার দিতে হবে এবং এই পেশেন্টের ইকো করে দেখতে হবে যে ইকোর কন্ডিশন কী। অনেক সময় আইসিএম ডিসিএমও আমরা পাই অথবা ওল্ড এমআইতে পাই, ওল্ড এমআইতে পাই, রিসেন্ট এমআইতে পাই, বিভিন্ন ক্ষেত্রে আমরা পেতে পারি। তাহলে এই হলো আমাদের যে আজকের যে দুটো ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ সকলকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মানুষের সেবা করতে পারি, এই গ্রুপটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, আপনাদের সাহায্য সহযোগিতা ভালোবাসা পাই, এই জন্য আমরা সেরকম কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেরকম যোগ্যতা দান করুক। আপনারা আপনাদের যে কোনো ধরনের মেডিকেল টিপস এখানে শেয়ার করতে পারেন, আপনাদের যে কোনো ইসিডি এখানে শেয়ার করতে পারেন। তবে অবশ্যই রিকোয়েস্ট করব ইসিডি পোস্ট করার ক্ষেত্রে বা মেডিকেল কেস প্রেজেন্ট করার ক্ষেত্রে অবশ্যই একটু ডিটেলস লেখলে ভালো হয়। পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি কী ছিল, বর্তমান চিফ কমপ্লেন কী, অথবা ক্লিনিক্যাল ফিচারটা কী, তার বয়স কত, হাইপারটেনশন আছে কি না, ডায়াবেটিস আছে কি না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এরকম লিখে দিলে আমরা সহজেই ইনশাল্লাহ আমাদের ভাই বোনরা ডায়াগনোজ করতে সহজ হবে তাদের জন্য ইনশাল্লাহ। খুব যদি ইমার্জেন্সি হয় তাহলে আমাকে মেসেঞ্জারে নক দেবেন অথবা আমার মোবাইলে ফোন দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন। আমি যদি অনলাইনে না থাকি মোবাইলে ফোন দিবেন, ইনশাল্লাহ অনলাইনে এসে আপনাদের ডায়াগনোসিস করে দেবো। অনেক সময় অনেক ভাই বোন আছেন যারা বিভিন্ন রুরাল এরিয়াতে জব করেন অথবা হাসপাতালে ডিউটি করেন, খুব রাত্রে দেখা যায় আশেপাশে কেউ নাই, কোনো কার্ডিওলজিস্ট নাই, এই অবস্থায় এরকম অনেক ভাই আলহামদুলিল্লাহ দেখে অনেক ভাই বোন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম, ইভেন বাংলাদেশের বাইরেও আমাদের এক ভাই ইন্ডিয়া থেকে ক্লাস করছিল, সেই ভাই রিভিউ দিয়েছিল। আপনারা জানেন আমাদের ইন্ডিয়ান এক ভাই সে ক্লাস করছে, সে ভুটানে আছে, ভুটানে একটা ক্লিনিক আছে। তো একদিন হঠাৎ করে রাত্রে এরকম একটা পেশেন্ট, তো এটা হার্ট ফেলিউরের পেশেন্ট ছিল মেনলি, তো তার শর্টনেস অফ দ্য ব্রেথ নিয়ে আসলো। আসার পরে সে ইসিজি করলো, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার আমাকে বললো, ইসিজি দিল, চেস্ট এক্সরে করতে বললাম, চেস্ট এক্সরে দিল। তারপর আমি এটা ডায়াগনোস করলাম যে হ্যাঁ এটা মোস্ট পসিবিলিটি, যেহেতু এখানে তোমাদের কার্ডিওলজিস্ট নাই, এখন ইকো তো করা পসিবল না, আপাতত তুমি হার্ট ফেলিউরের যে ম্যানেজমেন্ট সেটা দাও, কালকে সকালে কনফার্ম করো যে এটা আসলে আইসিএম ডিসিএম কিনা ইকো করে। তো আমি অ্যাকুট এক্সারবেশন না, এটা হচ্ছে অ্যাকুট হার্ট ফেলিউরের পেশেন্টের চিকিৎসা দিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এমন সময় হয় যে অনেক সময় হার্ট ফেলিউরে এমন পরিমাণ ক্রেস পাওয়া যায়, এটা মনে হয় যে এটা হুইস, এমন পরিমাণ ক্রেস পাওয়া যায় মনে হবে এটা হুইস, এত পরিমাণ পাওয়া যায়, সেটা তখন ডায়াগনোস করতে খুব কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রো বিএনপি অথবা বিএনপি দিতে পারি, প্রো বিএনপি এক্ষেত্রে খুব দ্রুত আমাকে পেশেন্টের ফুসিমাইড স্পারোল্যাকটোন ইঞ্জেকশন, যদি বিবি ভালো থাকে 4 অ্যাম্পল আইবি স্টার, 2 অ্যাম্পল বিডি অথবা 4 অ্যাম্পল বিডি রাখা যায়। তারপরে অন্য হার্ট ফেলিউর যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টগুলো দিতে হয়, বিটা ব্লকার দিতে হয়। অনেক সময় অনেকে ভয় পায় যে হার্ট ফেলিউর, লাংসে ক্রেপস আছে, ওকে বিটা ব্লকার দেবো। অবশ্যই ভাই বিটা ব্লকার দেবেন, লাইফ সেভিং ড্রাগ এবং ফার্স্ট লাইন ইন্ডিকেশন গাইডলাইন, বিভিন্ন ইএসসি গাইডলাইন বলেন বা এডিএ গাইডলাইন বলেন, বিভিন্ন গাইডলাইনে ফার্স্ট চয়েস অফ ড্রাগ আমাদেরকে বিটা ব্লকার রাখা বলা হয়েছে। সাথে অন্যান্য যে আমরা দেই, এখানে আমরা আর্নিজেন দেই, এখানে আমরা হার্ট রেট বেশি থাকলে আমরা এখানে অ্যাগক্সিন দেই, তারপরে আমরা এখানে দেই, আমরা হচ্ছে ইম্পাগ্লাইফ্লোজিন দেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইম্পাগ্লাইফ্লোজিন এই জাতীয় পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালসাটান ভ্যাকোসিটিল কম্বিনেশন এইটা আমরা দেই, যেটা সাবিটার নামে পাওয়া যায় বাংলাদেশে, অথবা আর্নিজেন নামে পাওয়া যায়, আর্নিজেন এটার নামে পাওয়া যায়। এগুলো আমরা দিতে পারি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিতে পারি, আছে বিভিন্ন, আপনারা যেটা পারেন একটা দিলেই হয়, সাধারণত হার্ট ফেলিউরের পেশেন্টের। সাথে আমরা ইম্পাগ্লাইফ্লোজিন দিই, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে এইটা বুঝি ডায়াবেটিসের ওষুধ। হ্যাঁ ভাই, এটা ডায়াবেটিস টাইপ 2-তে কাজ করে, কিন্তু এটা
হার্টের জন্য কাজ করে, হার্ট ফেলিউরে কাজ করে, ইজেকশন ফ্র্যাকশন ইনক্রিজ করে, বিভিন্ন গাইডলাইনে আছে। সুতরাং এটা আমরা অবশ্যই, যদি কোনো কন্টামিনেশন না থাকে অবশ্যই দেবো, এটা অবশ্যই আমরা দিব। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে আমাদের আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ আর একদিন আমরা আবার আসবো। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অ্যাডমিন ভাই বোনদের, মডারেটর ভাই বোনদের সকলকে, আমাদের সিনিয়র স্যাররা আছেন তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন, মানুষের সেবার জন্য তারা কাজ করতে পারে। আমাদের গ্রুপের অ্যাডমিন, আমাদের খুবই সবার ভালোবাসা পাত্র আমাদের ব্রিগেডিয়ার জেনারেল নাসির স্যার, এক্স ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক, এবং স্যারের জন্য দোয়া করবেন। আমাদের গ্রুপের অন্যান্য অ্যাডমিন মডারেটর স্যার যারা আছেন, স্যার আছেন আমাদের গ্রুপের, যেমন আমাদের গ্রুপের স্যাররা আছেন, মশিউর রহমান স্যার আছেন আমাদের গ্রুপের একজন কার্ডিওলো, আরও স্যার আছেন, বিশেষ করে সুবারি আমাদের হোলি ফ্যামিলিতে আছেন স্যার কার্ডিওলজিস্ট, এই স্যার আছেন, আরও অন্যান্য স্যাররা আছেন আমাদের আছেন। এরকম অনেক ভাই বোন আছেন, তাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের সিনিয়র স্যারদের জন্য দোয়া করবেন, আল্লাহ সকলকে সুস্থ রাখে, সকলকে ভালো রাখেন, তাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি সেজন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ইনশাআল্লাহ আমাদের এখন রানিং ব্যাচ চলতেছে, ইনশাআল্লাহ এরপরে আমাদের নতুন সেশন শুরু হবে আগামী মাসে ইনশাআল্লাহ, ইসিজি উইথ এসেনশিয়াল ম্যানেজমেন্ট হার্ট ডিজিজ, যেটা 2 বছর বেশি যাবৎ অনলাইনে ক্লাস নিতেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন সুস্থ রাখবে আমাকে, ততদিন ইনশাআল্লাহ আমি এই কাজটা চালু রাখবো। কারণ ইসিজি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এক ইসিজি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এক ইসিজি অনেক কিছু ডায়াগনোস করা যায়। এই জন্য ইসিজিটা সকলে শেখা জরুরি। আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা এখন অনেক সচেতন, ইসিজি শিখতেছে। অনেক ভাই বোন তারা সার্জারিতে পড়ে তারাও ইসিজি শিখতেছে। আজকে একটা নিউজ শুনলাম, সেটা হচ্ছে মাদারীপুরে আমি প্র্যাকটিস করি, তো একটা ওখানে হাসপাতাল আছে, নাম বলবো না, ওখানে একজন হাসপাতালের রুগী মারা গেছে। তো তখন জানলাম যে আসলে ওখানে যে ইসিজি, ওই ইসিজিতেই সমস্যা ছিল, ওই ইসিজিতে কি সমস্যা ছিল। সুতরাং আসলে ইসিজি যদি সমস্যা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইসিজি খুবই গুরুত্বপূর্ণ। ইসিজি আমাদেরকে ভালো মতন জানতে হবে। সার্জারি করার আগে অবশ্যই ভালো স্যারদের কনসার্ন নিতে হবে, ইকো করাতে হবে। ইকো যদি পেশেন্টের অবস্থা কী সব কিছু চিন্তাভাবনা করেই করতে হবে। এই জন্য যদি আপনার ইজিলি অনেক সময় ইমার্জেন্সি ওটি করেন, বিশেষ করে অনেক ভাই বোন আছেন প্রত্যন্ত এলাকায়, গ্রামে, যেখানে আসলে কার্ডিওলজিস্ট পাওয়া যায় না, তো সেখানে আপনি যদি জানা থাকে খুব সহজে আপনি বসলেন যে না এটা ইমার্জেন্সি। যেমন আমাদের কয়েক ভাই বোনে আছে যারা আসলে প্রায় আমাদের আমাদের কয়েক ভাই বোনই আছে যারা আসলে রাত্রে, যারা বিভিন্ন জায়গায়, যেমন আমি আমার সাথে ইন্টার্নি করছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, আমার সাথে কাউসার ভাই, এই কাউসার আমাকে রাত্রে অনেক সময় নক দেয় যে ভাই এই ইসিজিটা আমার তো এরকম মনে হচ্ছে। সে আমার ক্লাস করছে আলহামদুলিল্লাহ, সে অনেকটাই জানে, তারপরে শিওর হওয়ার জন্য আমাকে নক দেয়, ভাই এটা ডায়াগনোস এইট না, তো আমি কি এটা দেবো কি না, অ্যানেস্থেসিয়া দেবো কি না। তো মাশাআল্লাহ সে অনেকটাই জানে, তারপরে শিওর হওয়ার জন্য দেখা যায় মাঝে মাঝে আমাকে নক করে অথবা অন্য সিনিয়র ভাই বোনদের নক করে। তো এটা খুবই জরুরি, অবশ্যই জরুরি। ইসিজিটা সকলেরই শেখা জরুরি। জিপি প্র্যাকটিস যারা করতেছেন তাদের জন্য সবচেয়ে জরুরি, যারা, কারণ জিপি প্র্যাকটিস যারা করতেন তাদের কাছে সবচেয়ে বেশি আসে সকলের জন্য। এজ এ ডাক্তার আপনার সারা জীবন লাগবে এটা, আপনি যেই ডিপার্টমেন্টেই থাকেন না কেন ইসিজিটা শিখে নেন, যার কাছ থেকেই শেখেন ভালো মতন শিখে নেন, যাতে সারা জীবন এটা আমাদের কাজে লাগে, এটা দ্বারা আমাদের উপকার হয়, মানুষের সেবা করতে পারি। কারণ ইসিজি এমন একটা জিনিস, এটা দিয়ে হিউম্যান বডির অনেক ডিজিজ ডায়াগনোস করা যায় শুধুমাত্র ইসিজি। আসলে ইসিজি যে যত ভালো পারে
তার জন্য ডায়াগনোস করা কত সহজ আসলে আমরা জানি না, বুঝি না, যার জন্য ডায়াগনোস করতে পারি না। আপনি ইসিজি দেখে আপনার অ্যাকুট অ্যাবডোমেন ডায়াগনোস করা যায়। হ্যাঁ, একদিন এক ঢাকা মেডিকেল এক ভাই বলতেছে আসলে কি ইসিজি দিয়ে অ্যাকুট অ্যাবডোমেন ডায়াগনোস করা যায়? হ্যাঁ ভাই, যাওয়া যায়। যেমন ওই যে আমাদের কি জায়ান্ট টিউব ইনভার্সন, জায়ান্ট টিউব ইনভার্সন পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার যদি থাকে আর ইসিজি যদি জায়ান্ট টিউব ইনভার্সন পান, তাহলে এটা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। হ্যাঁ, অ্যাকুট অ্যাবডোমেন হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি, হওয়ার সম্ভাবনা বেশি, কনফার্ম হবে যদি ক্লিনিক্যাল ফিচার মিলে যায়। ইসিজিতে যদি ওইটা থাকে অ্যাকুট অ্যাবডোমেন, হ্যাঁ অ্যাকুট অ্যাবডোমেন। তারপরে ইসি থেকে আমরা হ্যামোরেজিক স্ট্রোক বা রেসিডেন্টাল প্রেশার আমরা ইভালুয়েশন করতে পারি, কারণ পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার ইসি দেখে। যেখানে গ্রামে দেখা যায় আসেন ওখানে সিটি স্ক্যান নাই, তো আপনি যদি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার দেখলেন যে সাডেনলি ফল, পেশেন্ট আনকনসিয়াস অথবা সেমি কনসিয়াস, পেশেন্ট প্লান্টার এক্সটেনশন, পেশেন্টের বিপি হাই, তো এরকম একটা বিভিন্ন ফিচার, ভমিটিংয়ের হিস্ট্রি দিতেছে এরকম, হ্যাঁ, বা অজ্ঞান হয়ে গেছে এরকম, হ্যাঁ, তো এরকম ফিচার যদি দেয়, সাথে যদি এরকম সিমেট্রিক্যাল জায়ান্ট টিউব ইনভার্সন পাওয়া যায়, গ্লোবালি জায়ান্ট টিউব ইনভার্সন যে পাওয়া যায়, কিউটি ডাবল প্রলং পাওয়া যায়, এরকম ফিচার পাওয়া যায়, তাহলে আমরা এটা অবশ্যই এটা কী হবে, এটা আমাদের রেস ইন্টেকনিয়াল হ্যামোরেজ হবে অথবা সাহাবেরাকোনাইড হ্যামোরেজ হবে, এরকম অনেক ডায়াগনোস আছে। শুধু এমআইয়ের জন্য যে ইসিজি শিখবে এমন না, শুধু ইস্কিমিয়ার জন্য যে ইসিজি শিখবে এমন না, হিউম্যান বডির অনেক ডায়াগনোস আছে। যে এই জন্য আমি বলি, এটা আমার কথা না, বড় স্যারদের কথা, যে যত ভালো ডায়াগনোস করতে পারবে আসলে তার জন্য ডায়াগনোস, বিভিন্ন রোগ ডায়াগনোস করা তত সহজ। বিভিন্ন ভালভুলার হার্ট ডিজিজ তো ইসিজি দেখে বোঝা যায়, বিভিন্ন মেডিসিনের ডিজিজ, বিভিন্ন ডিজিজ আমরা সহজে ডায়াগনোস করতে পারি এরকম। সুতরাং ধন্যবাদ সকলকে। আমরা এটা আমাদের খুবই জরুরি, আমরা এটা শিখবো, এটা শিখে মানুষের সেবা করবো। তো আর কথা বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।